মেঘকুঞ্জের ইলসাগুড়ি মিশিকা মুন পর্ব 1 থেকে 10। তোর সুনামধন্য এমপি ভাইকে আমি লাভ লেটার দেইনি, ওহি দিয়েছি সার্ফ এক্সেল লেটার, বুঝছস? তাই এত খুশি হওয়ার কিছু নেই। এমন অদ্ভুত লেটারের নাম শুনে ভ্রু কুচকে আসলো অহির। ফালফাল করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তেজিত কণ্ঠে শুধালো, তার মানে তুই কি চিঠিতে ভাইয়াকে গালিগালাজ করেছিস? দাঁত কিরমির করে উঠল ইচ্ছে। মুখ বেঁকিয়ে বলে উঠে, তোর কি আমাকে খুইষ্টা মহিলা মনে হয় যে গালিগালাজ করতে যাব? সব সময় বেশি বুঝোস কে? আগে কথা শুনবি পরে চিল্লাবি। আচ্ছা আচ্ছা বল, শুনছি। ইচ্ছে চিঠির বিষয়বস্তু খুলে বলল। দুজনের কথা শেষ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। দুজন যাবে দুই রাস্তায়, তাই আর সময় নষ্ট করল না। একে অপরের থেকে বিদায় নিয়ে দুজনেই রিকশা ডেকে উঠে পড়ল। ওহি কপাল থা পোপরাইতে বিড়বিড় করতে লাগলো, কোথায় ওরে আমি আমার ভাইয়ের বউ বানাইতে চাইলাম, আর এই ফাজিল উল্টে থ্রু হয়ে বসে রইল, ধুর ভাল লাগে না। সুঅপ্রিয় গণ্য মান্য জঘন্য থুক্কু স্বনামধন্য নেতাজি বলিলাম জন্য ভাবিবেন না সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করিয়াছি। সে কথা এখন রাখিয়া দিলাম। তা শরীর মন ভালো তো? এতক্ষণ ভালো থাকিলেও এখন আর থাকিবে না। যাই হোক, পত্রকথনের শুরুতেই বলিয়া রাখি, ইহা লাভ লেটার নয়, ইহা একটা সার্ফ এক্সেল লেটার, অর্থাৎ আপনাকে ধৌত করিতে ব্যবহার করিবে। হয়তো ভাবিয়াও পাইবেন না আপনার মতো সুদর্শনী নেতাকে কোন মহামান্য ব্যক্তি এসব বলিতে পারে। আমি হে বৎস, আমি অনেক হইয়া গিয়াছে, এখন রাখি সাধু ভাষা। এখন আসি কাজের কথায়। রাস্তাঘাট ঠিক করবেন বলে যে আমার 14 গোষ্ঠীর থেকে ভোট নিলেন। এই রাস্তা সারছেন। আমাদের উত্তর দিকের রাস্তার কি অবস্থা জানেন? আজকে রিকশা থেকে পরে গিয়ে আমার কোমর প্রায় ভেঙে গিয়েছিল। উপরওয়ালার দয়ায় এই যাত্রাতে বেঁচে গেছি। কিন্তু আমি বাঁচলেও আমার আইসক্রিম দুটো বাঁচেনি। তাদের আপনি হত্যা করেছেন। আমার কোলে থাকা বিড়াল ছানা আহত হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক করবেন, নইলে আপনাকে আমি ছাড়ব না। আর রাস্তাঘাটে কি প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন যে দুদিনই গেল না চুরি হয়ে গেল? এই আবার বলেছিলেন বাড়ি বাড়ি এসে দুঃখ ভাগ করে নিবেন। কই পরশু দিন কাদের আলীর বউ আরেক জনের সাথে ভেগে গেল, আপনি তো তার দুঃখ নিতে আসলেন না। মুখে মুখে ফুলের ছুরি, কাজের বেলায় লা তথ্যি গুড়িহুহ। আজকে এতটুকুই থাক। শুনুন, আমি যদিও এবার ভোট দিতে পারি নাই, তাতে কি পরের বার জামাইসহ দিব, তাই হেলাফেলা করবেন না। আরও একটা কথা, এসব বইটি মার্কা বাদ দিয়ে পরের বার হারপিক মার্কায় ভোটে দাঁড়ান, বুঝছেন? এটা নিয়ে কেউ কখনো দাঁড়াননি। সবাই হাসতে হাসতেই ভোট দিয়ে দিবে। মার্কা যদি হয় হারপিক, আমি একাই ভোট দিব। অধর্ষতা ঠিক। যদিও মিলল না চিল্ল তো নিজ দায়িত্বে বুঝে নিবেন। ইতি। প্রধানমন্ত্রীর সুযোগ্য নাগরিকা। অনুভব এতক্ষণ চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। চয়ন ভয়ে ভয়ে পড়া শেষ করে অনুভবের দিকে তাকালো। শুকনো ঢোক গিলল। উপস্থিত সবাই ভরকানো চোখে তাকিয়ে আছে। তাদের নতুন এমপিকে এমন চিঠিকে দিল, হিসাব মিলছে না। অনুভব বেশ শান্ত কণ্ঠে বলল, চিঠিটাকে দিয়েছে বের কর চিন্টু। চয়ন থতমত খেয়ে গেল। সবার সামনে তাকে চিন্টু বলে ডাকবে ভাবেনি সে। তবুও সেদিকে পাত্তা না দিয়ে ছোট ছোট করে বলল, ভাই, আপনি এলাকার লোকেদের জন্য যে অভিযোগ বক্স স্থাপন করেছেন ওখানেই কেউ রেখে গেছে। আর আপনি তো বলেছিলেন ওখানে কোনো ক্যামেরা না রাখতে, মানুষ যাতে নির্দ্বিধায় অভিযোগ করতে পারে। আজকেই প্রথম অভিযোগ এসেছে, তাও এমন একটা। অনুভব কিছু সময়ে ভেবে বলল, উত্তর দিকের রাস্তাটা একবার গিয়ে দেখে আসবি। আর কাদের আলীর খবর নিবি। চয়ন বোকা বোকা কণ্ঠে বলল, ভাই, আপনি কি তাকে বউ দিবেন? অনুভব রাগী চোখে তাকাতেই চুপসে গেল। মাথা নিচু করে বলল, জি ভাই, এখনই যাব। বলেই চয়ন পা বাড়াতেই চাইল। অনুভব ইশারা করে বোঝালো মিটিং শেষ হোক। অনুভব গিয়ে তার চেয়ারে বসল। পায়ের উপর পা তুলে সামনের দিকে তাকালো। সামনে ম্যানেজার বসা, তার বাবার বিশ্বস্ত লোক মতিন শিকদার। মূলত এই দিনটায় অনুভব নিজের লোকদের নিয়ে একটু বসে এলাকার খোঁজ খবর নেয়। অনুভব মতিন শিকদারের আপাদমস্তক পরখ করে গম্ভীর কণ্ঠে বলল, রাস্তাঘাট ঠিক করার টাকাটা আপনাকে দিয়েছিলাম মতিন শিকদার। কাজ ঠিক মতো করেছিলেন? মতিন শিকদার ঘাবড়ে গেল। হঠাৎ তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে বলল, স্যার, ঠিকই তো আছে। ওই মেয়েটাই মিথ্যা বলছে। অনুভব আরো গম্ভীর হলো। উপস্থিত তার দলের লোকজনকে চলে যেতে বলল। এক এক করে সবাই বের হয়ে গেল।
অনুভবের মাথায় আবারও নাড়া দিল চিঠির কথা। টেবিল থেকে একটা কলম তুলে ঘুরাতে ঘুরাতে বলল, শোনো মেয়ে, তুমি ছোট হলেও বড্ড চালাক। একবারে এমপি বরাবর চিঠি দেওয়া সহজ কথা নয়। আমার 2 দিন আগে খোলা অভিযোগ বক্সের প্রথম চিঠি তোমার। অভিযোগ সত্য হলে তুমি বেঁচে গেলে, আর মিথ্যা হলে তোমাকে আমি ছাড়ব না। অনুভব মির্জাকে তুমি চিনো না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুরবিহীন গলায় গান গেয়ে কুটিল হেসে একে অপরের উপর পড়ছে 5 জন ছেলে। ওহি রিকশা করে বাড়ি যাচ্ছিল। এমন কর্কশ গলায় গান শুনে সামনে তাকালো। 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। সচরাচর তাকে কেউ বিরক্ত করার সাহস পায় না। ছেলেগুলো দেখে বিরক্ত হলো। কোচিং থেকে ফিরছিল। আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। হঠাৎ করে মনের মাঝে ভয় উদয় হলো। শুকনো ঢোক দিলে রিকশাওয়ালাকে বলল তাড়াতাড়ি যেতে। রিকশা চালক বলল, আফা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, কেমনে যাইমু? ওহি আতঙ্কের সাথে সামনে তাকালো। তবে নিজেকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করল। রিকশা থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে কিছু বলবে তার আগেই সামনে এসে কেউ বলল, কি গো সুন্দরী, একা নাকি? একা কেন হব? রিকশাওয়ালা মামা আর আপনাদের দিয়ে মোট 7 জন। সবাই বেশ অদ্ভুতভাবে তাকালো। এভাবে কোনো মেয়েকে তারা কিছু জিজ্ঞেস করলে ভয় পায়, কিন্তু এই মেয়ে তো মোটেও ভয় পেল না। উল্টে রিকশা থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসলো। ওহি ধীর গলায় বলল, রাস্তা ছেড়ে দাঁড়ান, আমাকে যেতে হবে। তো যাও, ধরে রেখেছে কে তোমায়? আপনারা কিন্তু বেয়াদবি করেছেন, জানেন আমি কে? না গো, কোন দেশের রানী তুমি? বলেই আবার হাসাহাসি শুরু করলো দুজনেই। আমি অনুভব মির্জার বোন। ভাইয়া জানতে পারলে মনে রাখবেন কাউকে ছাড়বে না। হঠাৎ সবাই হাসি থামিয়ে দিল। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ভয়ের ছাপ স্পষ্ট। রঙ্গন এতক্ষণ গাড়ির মধ্যে শুয়েছে। মেয়ে মানুষের গলার আওয়াজ বেরিয়ে আসলো। হাতে থাকা জ্বলন্ত সিগারেট পায়ে ফেলে পিছে দিল। চোখ তুলে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। পরনে কলেজ ড্রেস, দুটো বিনুনি করে কাঁধের দুপাশে রাখা, চোখে গোল গোল দুটো চশমা। মূলত তাদের জিপটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে নষ্ট হয়ে গেছে। মেকার ডেকে পাঠিয়েছে। ওহি বিরক্ত চোখে তাকালো। সিগারেটের গন্ধ সে সহ্য করতে পারে না। তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। নাম কি তোর? ওহি উত্তর দিল না। তুই শব্দটা তার পছন্দ হয়নি। কি রে, বোবা হয়ে গেলি নাকি আমাকে দেখে? ওহি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি আমাকে তুই করে কেন বলেছেন? কিভাবে কথা বলতে হয় জানেন না? বাড়িতে কেউ শিখায়নি। সবাই ভয়ে ভয়ে রঙ্গনের দিকে তাকালো। কিন্তু রঙ্গন অদ্ভুতভাবে হেসে মেয়েটার কথার উত্তর দিল, না, শেখায়নি। তুই শিখাবি নাকি? না। রাস্তা ছাড়ুন, আমাকে যেতে হবে। তুই অনুভব মির্জার বোন? ওহি জোরে চেঁচিয়ে উঠে বলল। হ্যাঁ। সাথে সাথে সবাই কানে আঙুল দিল। রঙ্গন বিরক্ত চোখে তাকিয়ে বলে উঠে, তোরা মায়া মানুষ, এত চিল্লাস কেন? আওয়াজ নিচে। আর শুন, তোর ভাইকে গিয়ে বলবি তার বোনকে আমার মনে ধরেছে। আমার ভবিষ্যৎ লা বাবুরে রেডি থাকতে বলিস। বলেই সবাইকে গাড়ি ঠেলে সরিয়ে দিতে ইশারা করল। সবাই তাই করল। ওহি এতক্ষণ রেগে কটমট করতে করতে তাকিয়েছিল। কাউকে কিছু না বলে রিকশায় নিয়ে উঠে বসল। রিকশা চলতে শুরু করলো আপনগতিতে। রঙ্গন সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। হঠাৎ কেউ বলে উঠল, উই মায়ারে, সত্যি তোর মনে ধরেছে? রঙ্গন প্রথমে মুখে কিছু বলল না, শুধু হাসল। পকেট থেকে সিগারেট ধরাতে ধরাতে বলল, আসিফ মেয়েটার সব খবরাখবর এনে দিবি। কখন কই যায়, কি করে, কার সাথে মিশে সব। ও কিন্তু অনুভব মির্জার বোন। তো দুনিয়ায় উল্টে গেলেও ওই মায়ের মন তুই পাবি না। রঙ্গন অদ্ভুতভাবে হেসে উঠল। হঠাৎ হাসি থামিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে উঠে, মায়া মানুষের মন কই মাছের জানের মতো। কাটা দিবে, দুঃখ দিবে, আবার জ্বালাও দিবে, নিজেও জ্বলবে, অপরকেও জ্বলাবে, তবুও ক্ষান্ত হবে না। নিজেই আবার ছটফট করবে ধরা দেওয়ার জন্য। আহা, বড়ই আজব প্রাণী তাহারা। বখাটে বেয়াদব কোথাকার। মেয়েদের সম্মান দিতে জানে না। এমন ছেলেদের পদ্মা নদী ছুঁড়ে মারা উচিত। কথাগুলো বিড়বিড় করতে করতেই ওহি তার হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে মারল। রাগে তার শরীর জ্বলছে। এখনই আমি ভাইয়াকে গিয়ে বলবো, দাঁড়া, তারপর দেখবি তোর কি হাল করে। ওহি কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসলো। ভাইয়াকে বললে অনেক বড় ঝামেলা লেগে যাবে। মা, রামা, রি, কা, টাকা, টি বেঁধে যাবে। পুলিশি ঝামেলা তো আছেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসল।
এমনিতেই ইচ্ছের চিঠি পেয়ে না জানি কেমন রেগে আছে। থাক বলবো না। কথাগুলো মনে মনে ভেবে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বেরিয়ে আসতেই কানে ডাক ভেসে আসলো, ওহি নিচে এসো, তোমার ভাইয়া ডাকছে। মায়ের গলার আওয়াজ পেয়ে ওহি আর দাঁড়ালো না, নিচে চলে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে একবার দেখে নিল। অনুভব বোনকে দেখেই শান্ত কণ্ঠে বলল, তোর কিছু হয়েছে? সহসা চমকে উঠল ওহি। তবে কি ভাইয়া জেনে গেছে বিষয়টা? ধীর পায়ে ভাইয়ের কাছে গিয়ে বসল। বলল, এমন মনে হলো কেন ভাইয়া? রহিমা খালা বলল, সদর দরজা খুলতেই তুই কোনো দিক না তাকিয়ে উপরে চলে গেছিস। তার কোনো কথার উত্তর দিস নাই। আর আজকে এত দেরি কেন হলো? ওহি হাফ ছেড়ে বাঁচল। বলল, আজকে কোচিং দেরিতে ছুটি দিয়েছিল ভাইয়া। আর তাছাড়া আমার শুয়ের সাথে গল্প গল্প করতে আরেকটু দেরি হয়েছে। সে কথা রাখো, তোমাকে নাকি আজকে কেউ চিঠি দিয়েছে? অনুভব ভ্রু কুঁচকে বলল, তুই কি করে জানলি? ওহি একটু হাসার চেষ্টা করে বলল, চয়ন ভাইয়া বলেছে। বিকালে দেখা হয়েছিল কোচিংয়ে যাওয়ার সময়, তখন বলেছে। অনুভব সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওহ, তা তোর ওই সুইটার নামটা জানি কি? আগেও তো বলেছি ভাইয়া। ভুলে গেছি, আবার বল। জান্নাতুল তাজরি নিচ্ছে। ওহ, পরশু দিন তাকে আসতে বলিস। ওহি অবাক হলো। মনে মনে অনেক কিছু ভেবে নিল। ইচ্ছে কেন আসতে বলছে? তবে কি চিঠি ও দিয়েছে বুঝে ফেলল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কেন? অনুভব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভুলে গেছিস, পরশু দিন বাড়িতে অনুষ্ঠান আছে। দাদু বলেছিল আমি এমপি হলে সবাইকে গরু মেরে খাওয়াবেন। ওহি লাফিয়ে উঠে বলল, তাই তো। আমি এখনই ইচ্ছেকে বলে আসছি, দাঁড়াও। ইচ্ছে বাড়ি এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। তাকে এভাবে শুয়ে পড়তে দেখে চেঁচিয়ে উঠলেন আনোয়ারা বেগম, এই ছেমরি উঠো কইতাছে। ভর দুপুর সন্ধ্যা নাই, বাহিরের কাপড়ে শুয়ে পড়িস। তাড়াতাড়ি উঠো কইতাছে। হাত মুখ ধুইয়া খাইতে দিতেছে। তোর দাদাজান না খাইয়া বইসা রইছে। বিরক্ত নিয়ে উঠে বসল ইচ্ছে। কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শফিক সাহেব খাবার নিয়ে বসে আছেন। ইচ্ছে কাছে আসতেই একগাল হাসলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজকে এত দেরি হলো কেন রে? টিফিনটাও নিয়ে যাসনি? তোর দাদিজান আমার মাথায় খেয়ে ফেলল। ইচ্ছে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, কই খেয়ে ফেলেছে? দেখছি তো ঠিকই আছে। শফিক সাহেব নিজেও হাসলেন। ফিসফিস করে বললেন, ধীরে ধীরে বল, শুনতে পেলে আর রক্ষা নেই। তা এত দেরি কেন করলি বললি না তো? আর বলো না, দাদাজান অহির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। আর ও টিফিন নিয়ে গিয়েছিল, ওটাই খেয়েছি। তাদের কথার মাঝেই আনোয়ারা বেগম ফোন হাতে বেরিয়ে আসলেন। ইচ্ছের হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোর সুই কথা ক। সচরাচর ওহি তাকে কল দেয় না। যা কথা তারা কলেজ আর কোচিংয়ে থাকতেই শেষ করে। আজকে হঠাৎ কল কেন দিল? ভাবতে ভাবতেই কানের কাছে নিল ফোনটা। ওপাশে থেকে ওহি বলছে, সুই পরশু দিন তোর দাওয়াত। কালকে ছুটির দিন, কলেজ নেই। তো তাই ফোন দিয়ে জানাচ্ছি। শোন, তুই কিন্তু অবশ্যই আসবি। ইচ্ছে কিছু সময় ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। আচ্ছা তাহলে রাখি। দাদাজানকে আমার সালাম দিস। ইচ্ছে আর কিছু বলার সুযোগই পেল না। ওহি ফোন কেটে দিল। এটা অহির একটা বদ অভ্যাস, কথা শেষ করার আগেই কল কেটে দেয়। ওহি ফোন কেটে দেওয়ার সাথে সাথে আননোন নাম্বারে থেকে কল আসলো। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে গেল। পরপর 3বার কল আসার পর ওহি কলটা ধরে কানের কাছে নিল। তবে কথা না বলে বোঝার চেষ্টা করল কে। ওপাশ থেকেও কথা বলছে না। এবার বিরক্ত হয়ে নিজেই বলল, হ্যালো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? ইচ্ছে হচ্ছে না তাই। ওহি নাকের দিকে এগিয়ে আসা চশমাটা ভালো করে পরে নিল। পর বিরক্ত কণ্ঠে বলল, ইচ্ছে না হলে ফোন কেন দিয়েছেন? আর কে আপনি? পরশু দিনের দাওয়াত নিতে। আজব, আপনাকে আমি কেন দাওয়াত দিতে যাব? আমি বলেছি তাই দিবি। চমকে উঠে নাম্বার দেখে নিল ওহি। গলাটা কেমন চেনা চেনা লাগছিল। এবার শিওর হয়ে নিল সকালের সেই বখাটাটা। তখনকার রাগ মেটানোর যেন একটা সুযোগ পেল। তোকে কেন সুখের দাওয়াত দিব রে শয়তান? লজ্জা করে না মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করিস? অবশ্য লজ্জা থাকলে তো। সহসা ধমকে উঠল রঙ্গন। বলল, গলা নামিয়ে কথা বল। রঙ্গন পাঠান শুনতে নয় বলতে পছন্দ করে। তুই রঙ্গন পাঠা হোস আর মহিষ হোস, আমার জেনে কাজ নেই। আমাকে ফোন দিবি না বলেই সাথে সাথে ফোন কেটে ব্লক করে দিল ওহি। এবার বেশ শান্তি শান্তি লাগছে। ইচ্ছে ঠিক বলে যে যেমন তার সাথে তেমন ভাবেই কথা বলতে হয়। চারদিকে মানুষজনের ছড়াছড়ি। এমপির বাড়ির অনুষ্ঠান বলে কথা।
ইচ্ছের বেশি মানুষজন পছন্দ নয়। শুধুমাত্র অহির জন্য আসা নইলে আসতো না। 1 মাস আগে কথা নিয়ে রেখেছিল তার থেকে। ইচ্ছে সদর দরজার কাছে আসতেই কেউ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছুটা ভয় পেলেও বুঝলে এটাকে। আরে ছেমরি ছাড় যা, বেরিয়ে গেল আমার। আজকে কোনো ছাড়াছাড়ি নেই। চল ভাইয়ার সাথে দেখা করবি। ইচ্ছে হাত টেনে ধরে বলল, কোনো দরকার নেই, তোর ঘরে চল, আমরা গল্প করি। তা কেন, তুই আয় তো। টানতে টানতে নিয়ে গেল ইচ্ছেকে। ভাইয়া দেখো কে এসেছে। অনুভব ফোনে কথা বলছিল। বোনের ডাক শুনে পরে কথা বলবো বলে ফোন রেখে দিয়ে পেছনে ঘুরল। জিজ্ঞেস করল, কে এসেছে? ইচ্ছেকে টেনে এনে দাঁড় করিয়ে বলল, আমার সই। ইচ্ছে জোর করে হাসার চেষ্টা করে সালাম জানালো। অনুভব বেশ গম্ভীর কণ্ঠে উত্তর দিয়ে ভেতরে গিয়ে বসতে বলল। অহি হতাশ হলো। ইচ্ছেকে নিয়ে চলে গেল। রুমে আসতেই ইচ্ছে অহির পিঠের ওপর দুম করে কয়েকটা কি ল বসালো। তোকে কে বলেছিল তোর ওই স্বনামধন্য ভাইয়ের কাছে নিয়ে যেতে? ব্যাডা যে ভাবটা ইচ্ছে নিল। এই জন্যই তো দেখতে মন চায় না। আরে না, ভুল ভাবছিস। ব্যস্ত আছে তো তাই বেশি কথা বলতে পারলো না। পরে ঠিক বলবে দেখিস। তুই রাখো তো তোর ভাইয়ের গুণগান। মেজাজ খারাপ হইয়া যাইতাছে। ওহি মুখটা কাচুমাচু করে বলল, যাই বলিস ভাইয়ের সাথে তোকে কিন্তু সেই মানাবে। আন্ডা মানাবে। এমন লোককে আমি জীবনেও বিয়ে করব না। কেন করবি না? আমি চাই না আমার বাচ্চা কাচ্চা বাপরে ভাই দেখুক। ওহি ভ্যাবাচাকা খেয়ে গেল। কথার মানে বুঝতে না পেরে বলল, মানে এই সব রাজনীতিবিদের সবাই ভাই ডাকে। কাকা, নানা, চাচা, বাবা, ছেলে সবাই। ছিহহ কি বাজে লাগে আমার। তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। আমাদের একটা ছেলে হলো। সে বায়না ধরল মিছিল করতে যাবে। তাকে নিয়ে গেল। সে রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে, আমার ভাই, তোমার ভাই, অনুভব ভাই, অনুভব ভাই। অনুভব মির্জার বউ হতে গেলে এসব মেনেই চলতে হবে। রাজনীতিতে বাপ ছেলে নেই, সবাই ভাই। সহসা চমকে পেছনে তাকালো দুজনেই। এমন সময়ে ওহি বা ইচ্ছে কেউই অনুভবকে আশা করেনি। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এখন কি বলা উচিত তাই ভাবছে। হঠাৎ ইচ্ছের ফোন বেজে উঠল। সাথে সাথে রিসিভ করে বেলকনির দিকে এগিয়ে গেল। অনুভব এমন একটা কথা শুনেছে যার কি রিয়াকশন দেওয়া উচিত তাই ভাবছিল। ফোন বাজার শব্দে ভ্রু কুঁচকে তাকালো। এখনকার দিনে সচরাচর কারো হাতে বাটন ফোন দেখা যায় না। ওহি এতক্ষণে কথা সাজিয়ে নিয়ে মুখ খুলল। ভাইয়া তুমি ওকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই। হয়েছে কি? সমস্যা নেই, থাক আসছি বলেই বেরিয়ে গেল। মূলত তখন তাদের সাথে কথা বলতে পারেনি জন্য এখন বলতে এসেছিল। তবে এরকম অদ্ভুত কথার সম্মুখীন বানা হবে ভাবেনি। বলে তো আসলো রাজনীতিতে সবাই ভাই। তবে মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমার ছেলে আমাকে ভাই ডাকলে কেমন শোনাবে। হঠাৎ কেউ ডাক দিতেই ভাবনা থেকে বেরিয়ে কাজে লেগে পড়ল। একটু পরে খেতে দিতে হবে সবাইকে। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখা অনুভবের দায়িত্বের মধ্যে পড়ে। কি রে, তোর ভাই গেছে? ঘুম গেছে, বেরিয়ে আয়। অহির কথায় গুটি পায়ে বেরিয়ে আসলো ইচ্ছে। সোজা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে বসে বলল, এই জন্যই তোর ওই খুইসটা ভাইটারে আমার পছন্দ না। কি দরকার ছিল দুটো মায়ের মাঝে এসে তার হাতির মতো নাকটা ঢুকিয়ে কথা বলার। যত সব। ওহি চশমটা ঠিক করতে করতে ইচ্ছের পাশে গিয়ে বসল। এখন কিছু বললেই ইচ্ছে রেগে যাবে তাই প্রসঙ্গ পাল্টাতে রঙ্গনের কথা বলল। সবকিছু শুনে ইচ্ছে হাততালি দিতে দিতে বলল, ফাটিয়ে দিয়েছিস। এই না হলে আমার সই। তবে যাই বলিস ব্যাডার সাহস কিন্তু কম না, এমপির বোনের সাথে লাইন মারতে চায়। সে যাই হোক, আবার বিরক্ত করলে বললি মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। তুই ওদের সাথে পারবি? অবশ্যই পারবো। সব সময় গায়ের জোর দিয়ে হয় না, বুঝছিস। বুদ্ধি লাগে বুদ্ধি। তা কি করবি শুনি? কচু খাইয়ে মেরে দিব। থাক, এত বড় উপকার তোর করতে হবে না। আচ্ছা তবে আমারে ওই সাহসী বখাটেটারে দেখাস তো। ওহি মুখ ভেঙচি দিয়ে বলল, সাহস না ছাই। বখাটে গুন্ডা কোথাকার। তাও তোর ভাইয়ের চেয়ে ভালো আছে। ইচ্ছের কথা শুনে হতাশ হলো ওহি। তার ভাইয়ের ওপরে এই মায়ের এত রাগ কেন মাথায় ঢুকে না। ছোট ছোট করে বলল, বখাটে আবার ভালো হয় কেমনে? শোন, বখাটেরা যা করে সবার সামনে। আর এইসব রাজনীতিবিদ যা করে রাতে আড়ালে অন্ধকারের আবডালে। ধরি মাছ না ছুঁই পানি হুহ। ওহি অসহায় চোখে তাকিয়ে রইল। তার চাওয়া বোধ হয় কোনো দিনই পূরণ হবে না। কানের কাছে সারাদিন ভাইয়ের নামে প্রসঙ্গ করেও এই মেয়ের মন গলাতে পারেনি। মাঝে মাঝে তো এটাও বলে,
তোর ভাইয়ের মাঝে কোনো খুব তো নেই বলেই আমার তাকে পছন্দ নয়। একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হয়? তার কোনো সমস্যা নেই বলেই আমার সমস্যা। তাদের গল্পের মাঝেই নিচে থেকে ডাক পড়ল। দুজনকেও খেতে ডাকছেন অনিমা বেগম। মায়ের ডাক শুনেই ইচ্ছেকে তাড়াহুড়ো করে নিয়ে নিচে নেমে আসলো। অনিমা বেগম দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, তোদের বাহিরে গিয়ে খেতে হবে না, এখানে বসেই খেয়ে নে। দুজনেই মাথা নাড়িয়ে বসে পড়ল। অনিমা সবকিছু এগিয়ে দিয়ে বললেন, আমার কাজ আছে, যাচ্ছি। তোরা এখানে থেকে সব নিয়ে নিয়ে খাবি। আর ইচ্ছে মা একদম লজ্জা পাবি না, কিন্তু বুঝতে পেরেছিস? কথার উত্তরের বিনিময়ে ইচ্ছে মুচকি হাসল। খাওয়া শুরু করলো দুজনেই। ইচ্ছে খেতে খেতে বলল, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক বলেছিস, তবে একটা কথা কি জানিস, তোর ভাই কিন্তু এসব ঘু স দিচ্ছে। মানে? এই যে ভোট দেওয়াতে সবাইকে ঘু স হিসেবে গরু খাওয়াচ্ছে। ওহি খাওয়া বাদ দিয়ে বাম হাত দিয়ে নিজের মাথায় নিজেই পোপন মারল। এই মেয়ে যে কিভাবে কিভাবে তার ভাইয়ের দোষ বের করে তা নিয়ে হতাশ। কলেজ শেষ করে ইচ্ছে আর ওহি কোচিংয়ে যাওয়ার জন্য রিকশায় উঠে বসল। তাদের ক্লাস হয় 2টায়, আর কোচিং শুরু হয় 2:30টায়। এই আধা ঘন্টা বাড়ি যেতে যেতে রিকশাতেই কেটে যায়। তাই আর কেউ বাড়িতে যায় না। কলেজ থেকে সোজা কোচিং, আর কোচিং শেষ হলে বাড়ি। ইচ্ছে বকবক করছে আর ওহি মনোযোগ সহকারে শুনছে। মূলত সে কথা বলার থেকে শুনতে বেশি পছন্দ করে, আর ইচ্ছে বলতে বেশি পছন্দ করে। হঠাৎ রিকশা থেমে যেতেই ইচ্ছে জিজ্ঞেস করল, মামা কি হলো? রাস্তায় মারামারি লাগছে মামা। দুজনেই সামনে তাকালো। ওহি মারামারি করা লোককে দেখে চোখ মুখ কুচকালো। ইচ্ছে তা দেখে বেশ আগ্রহ নিয়ে সামনে তাকিয়ে বলল, মামা আরেকটু রিকশাটা এগিয়ে নিয়ে যান, মারামারিটা ভালো করে দেখতে পাচ্ছি না। রিকশাওয়ালা বেশ অদ্ভুতভাবে পেছনে তাকালো। ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি হলো চলেন। রঙ্গন মা, রতে ক্লান্ত হয়ে সরে দাঁড়ালো। সাথে সাথে একজন দৌড়ে গিয়ে একটা চেয়ার এনে দিল তাকে। পায়ের উপর পা তুলে বসল। কি সব বলছে তা ওহি বা ইচ্ছে কেউই শুনতে পাচ্ছে না। ইচ্ছে কথা শুনতে না পেয়ে বলল, এই ব্যাডা এত ধীরে কথা কেন বলছে? মারামারি করতে গিয়ে গলার ভলিউম কমে গেল নাকি রে? ওহি বিরক্ত ভাব নিয়ে তাকিয়ে বলল, তা ওই বখাটেকে গিয়ে জিগা, আমি কি করে বলবো? ইচ্ছে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটাই কি তোর সেই রঙ্গন পা? ওহি মাথার উপর একটা চাটি মেরে বলল, আমার মানে কি? আরে খেপিস কেন, এই কি সেই নাকি তাই বলছিলাম। হ্যাঁ। রঙ্গনের হঠাৎ রিকশায় বসে থাকা মেয়ে দুটির দিকে চোখ গেল। মুচকি হেসে উঠে দাঁড়ালো। এগিয়ে আসলো এদিকে। রিকশাওয়ালা ভয় পেয়ে চুপ করে থাকলো। ওহি ইচ্ছের হাত শক্ত করে ধরে রইল। কোচিংয়ে যাচ্ছিস? ওহি শক্ত হয়ে বসে রইল, উত্তর দিল না। ইচ্ছে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনারও কি আমার দাদিজানের মতো বদ অভ্যাস আছে নাকি? রঙ্গন পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, বুঝিয়ে বল। দাদিজান সবাইকে তুই বলে, তুমি তার মুখেই আসে না। চেনা জানা লাগে না তার, সবাইকে তুই বলবে। আপনিও কি তেমন? রঙ্গন হাসল। মুখে সিগারেট নিয়ে আকাশের দিকে ধোয়া উড়িয়ে বলল, হু, এটা কে হয়? সই, আপনার ভবিষ্যৎ বউ। ইচ্ছে হাত দিয়ে নাক ধরে বড় বড় করে তাকালো, মনে মনে বলল, এই ব্যাডা তো সেই জিনিস। অহির কোনো হেলদোল নেই। সে সামনের দিকে তাকিয়ে আছে, যেন আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। রঙ্গন এবার সরকারি ডাক দিল, সেদিন রাতে তো খুব কথা বলছিলি, আজকে চুপ করে আছিস কেন? হঠাৎ ওহি কাশতে শুরু করলো। ইচ্ছে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া ওর সিগারেটের সমস্যা হয়, একটু দূরে গিয়ে দাঁড়ান নইলে ফেলে দিন। রঙ্গন সত্যি সত্যি ফেলে দিল। বলল, কি রে এমপির বোন, তোর ভাই তো আমার খবর টবর করতে আসলো না, বলিস নি নাকি? আরে এই মেয়েটা কি সত্যি তোর সই? না, আমার ভাইয়ের বউ। উল্টো পাল্টা কথা বললে কিন্তু এই ব্যাডার লগে তোরে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিব। দুজনেই তর্ক বাঁধিয়ে দিল। রঙ্গন এবার নিজেও বিরক্ত হলো, কিছুটা রেগেও গেল দুজনের উপর। জোরে চেঁচিয়ে উঠে বলল, রাস্তা পরিষ্কার কর, এদের যেতে দে। এত জোরে চেঁচিয়ে উঠেছে উপস্থিত তিনজনই কানে হাত দিয়ে রইল। 1 মিনিটের ব্যবধানে রাস্তা পরিষ্কার হয়ে গেল। রিকশা চলতে শুরু করল। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকিয়ে হাসল। রঙ্গন তাকিয়ে দেখল সেই দৃশ্য। হঠাৎ পেছনে থেকে কেউ বলল, তুই সত্যি ওই মায়ের প্রেমে পড়ছিস? রঙ্গন গুনগুন করে উঠল, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না।
আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। অনুভব একটা জরুরি কাজে 5 দিনের জন্য চট্টগ্রাম গিয়েছিল। চয়নকেও সাথে নেয়নি, এদিকে খেয়াল রাখতে বলেছিল। আজকে পার্টি অফিসে এসেছে। এখানে আগেই থেকেই উপস্থিত ছিল চয়ন। মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। অনুভব টেবিলে বসে কিছু ডকুমেন্টস দেখতে দেখতে চয়নকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে রে চিন্টু? চয়ন শুকনো ঢোক গিলে বলল, জি ভাই, এই সপ্তাহে 3টে চিঠি এসেছে। আমি চেক করেছি, তার মধ্যে একটা চিঠি সেই দিনের মেয়েটার। অনুভব ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আবারও চিঠি? মেঘ আন্ডারস্কোর কুমঞ্জের আন্ডারস্কোর ইলসেগুড়ি লালহাত মিশকা আন্ডারস্কোর মুন লেখনীতে পর্ব _4। একটা কথা বলার ছিল। আর চোখে অহির দিকে তাকিয়ে বলল ইচ্ছে। ওহি বেশ স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, কি কথা বল? তোর ভাইয়াকে আবার চিঠি দিয়েছে। বড় বড় করে তাকালো ওহি। তাকে এভাবে তাকাতে দেখে ইচ্ছে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, ওভাবে তাকাচ্ছিস কেন? কি শুরু করেছিস বলতো? ভাইয়া জানতে পারলে তোরে কাচাইচি বি অয় খাবে। ইচ্ছে হাত দিয়ে মুখ ধরে উকি আসার অভিনয় করে বলল, দেখেছিস তোর ভাইয়ের কত বড় একটা অপরাধ এতদিন লুকিয়ে রেখেছিলি। মানে কিসের অপরাধ? কাঁচা মানুষ চিবিয়ে খাওয়া কোনো অপরাধ নয়। আচ্ছা দাঁড়া দাঁড়া, শুধু মানুষই খায় নাকি হাঁস মুরগিও? তার মানে সোনার মায়ের মুরগিটা রেবে জিয়ে নিয়ে যায়নি, তোর ভাই খেয়েছে? ওহি হতভম্ব হয়ে গেল। এই ফাজিল কোথাকার কথা কথায় নিয়ে গেল। সে তো শুধু কথার কথা বলছিল, কিছু না বলে শুধু চেয়ে রইল। ওভাবে কি দেখছিস? শোন, এই রকম মানুষ আশেপাশে থাকা রিস্ক। তাকে ঘরে বন্ধ করে রাখা উচিত। আমার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? আজকে বাড়ি গিয়ে আন্টিকে বলবি তাকে আটকে রাখতে। এই মেয়ে দ্বারাও 3বার ডাক দেওয়ার পরেও যখন স্যারের কথা ইচ্ছের কান অবধি পৌঁছালো না, তখন পেছনে থেকে তাকে একটা মেয়ে তা মারল। ইচ্ছে সামনে না তাকিয়ে পেছনে ঘুরে সেই মেয়েকে বলল, কি রে সকিনা বেগম, কি সমস্যা তোর? গুতাগুতি করছিস কেন? শোন, এটা গরুদের জায়গা নয়। তুই মাঠে গিয়ে গুতাগুতি কর যা। ঠিক বলেছ, এটা গরুদের জায়গা নয়। ইচ্ছে কখনো ভুল বলে না। কথা শেষ করার আগেই থেমে গেল। একটা শুকনো ঢোক গিলে সামনে তাকালো। খায়রুল স্যার দাঁড়িয়ে আছে। এই ব্যাডা তাদের কলেজেরই স্যার। বদমেজাজি লোক। ইচ্ছে বলেই গেছিল তারা ক্লাসে আছে। আসলে সে একবার কথা বলতে শুরু করলো, কোনো দিক খেয়াল করে না। এখন যে কি হবে? ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। ওহি জড়সড় হয়ে বসল। এতক্ষণ কি পড়াচ্ছিলাম? ইচ্ছে মাথা নিচু করে ফেলল। সে আসলে কিছুই শুনেনি। কি হলো, কথা বলছো না কেন? ভালো স্টুডেন্ট জন্য মনে করো না, তোমাকে কিছু বলবো না। এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ইচ্ছে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে হাত উঁচু করে বলল, বাচ্চারা পরের বার ভোটটা কিন্তু আমাকেই দিও। সাথে সাথে হাসির রোল পড়ে গেল। স্যার ধমকে উঠতেই সবাই থেমে গেল। এবার ওহি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল। তাকে দাঁড়াতে দেখে স্যার বেশ নরম সুরে বলল, আরে আরে ওহিমা, তুমি কোথায় যাচ্ছ? তোমার যেতে হবে না, তুমি ক্লাস করো। না স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, আজ যাই। ওমা, সে কি বাড়ি পৌঁছে দিতে হবে নাকি? না না, যেতে পারবো বলেই বেরিয়ে পড়ল। ইচ্ছে তাকে দেখে হাসল। সে রুমে বাহিরেই দাঁড়িয়ে ছিল। সে জানতো অহিও চলে আসবে। এই ব্যাডা খায়রুল সুন্দরীর এক চোখে নুন আরেক চোখে তেল বেচার স্বভাব জীবনেও যাবে না। ওহি সহমত পোষণ করল। এমপির বোন বলে তাকে একটু বেশি কদর করে খায়রুল স্যার। অথচ সারাক্ষণ সবার সাথে খিকখিক করে। ওহি চশমাটা ঠিক করে বলল, চল বাড়ি যাই। বাড়ি গিয়ে কি করবি? চল সামনের মাঠে গিয়ে বসি। আচ্ছা চল। দুজনেই এসে মাঠে বসে পড়ল। বেশ কিছু সময় গল্পও করল। কি রে, রসায়ন নোট এনেছিস? বলেই তো গেছিলাম, দিচ্ছি দাঁড়া। ইচ্ছে ব্যাগ থেকে একটা মোটা খাতা বের করে দিল। ওহি চোখ ছোট ছোট করে বলল, এত মোটা? আমার এই ছোট্ট ব্যাগে তো আটবে না। তাহলে হাতে নে। আচ্ছা চল এখন উঠি। দুজনেই উঠে রাস্তায় গিয়ে রিকশা ডেকে উঠে বসল। এর মধ্যে ওহি চিঠির কথাটা ভুলে গেছে। তাই তার আর জানা হলো না এবার কি লিখেছে ইচ্ছে। চিঠিটা আমাকে দে। চয়ন বাঁধো ছেলের মতো কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল। অনুভব ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করল, তুই পড়েছিস? চয়ন একবার না বলল, একবার হ্যাঁ বলল। অনুভব বুঝে ফেলল সে পড়েছে। তুই বাহিরে গিয়ে বসো। জি ভাই। চয়ন চলে যেতেই অনুভব চিঠি খুলে সামনে ধরল। সুপ্রিয় নেতাজি ওরফে এমপি মশাই, ভালো আছেন তো?
ভালো যে আছেন তা অবশ্য আপনার গরু খাওয়ানো দেখেই বুঝেছি। এই যে আপনি গরু খাওয়ালেন তার মতলব কি আমি বুঝি না নাকি? পরের বছরের ভোটটাও ফিক্সড করে রাখলেন। কি অবাক হলেন তো আপনার মতলব ধরে ফেলায়। সে যাই হোক, এখন আসি আসল কথায়। আগের চিঠিতে যা বলেছিলাম দেখলাম ভালোই কাজে লেগে পড়েছেন। কাদের আলীর নাকি খবর নিয়েছেন। শুনে বেশ ভালো লাগলো। তবে ভাববেন এই জন্য আপনার প্রশংসা করব। এটা আপনার দায়িত্ব ছিল তাই করেছেন। আজকে আবার কিছু কাজ দিতে চিঠি লিখতে বসেছি। শুনুন, এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। যে সে চোর নয়, একদম ডাকাত মার্কা চোর। রাতের বেলায় কোনো মহিলা বের হলেই তার সোনার গহনা নিয়ে দৌড় দিচ্ছে। তাই কিভাবে জানেন? জানবেন কেমনে? খবর তো আর রাখেন না। আমিই বলে দিচ্ছি। সেদিন মলির মায়ের কান থেকে কানের দুল ছিঁড়ে নিয়ে দৌড় দিচ্ছে। সে কি সাংঘাতিক ব্যাপার! র তো দিয়ে 2 কাঁধ বেঁচে গিয়েছিল, সে কি কান্না তার! শুধু তারই না, এমন অনেকের সাথেই হচ্ছে। সবার তো আর আমি নাম জানি না। সবার তো আর সামর্থ্য নেই রুমের মধ্যে বাথরুম দেওয়ার। হয় সবার বাড়ির রুমে রুমে বাথরুম দিয়ে দিবেন, নইলে চোরটাকে ধরবেন। বুঝেছেন? দুটো অপশন দিলাম। গতকাল কি করেছে জানেন? আমার সোনার গলার চেইনটাও সোনা ভেবে নিয়ে গেছে। আমি আসলে সবাইকে একটা মিথ্যা বলেছিলাম। যেই জিজ্ঞেস করতো আমি বলতাম আমার সোনার জন্য সোনার চেইন বানিয়ে দিয়েছি। সোনা হচ্ছে আমার বিড়ালের নাম। আহারে, আমার 120 টাকার মালাটা। দোকানদার গ্যারান্টি দিয়েছিল 5 বছরের আগের রং উঠবে না। যে করেই হোক ওটাও খুঁজে বের করবেন। মাঝে মাঝে অসহায় মানুষদের কি মনে হয় জানেন? আমি নিজেই এমপি হয়ে যাই, তারপর সবাইকে দেখিয়ে দেই কিভাবে দায়িত্ব পালন করতে হয়। তবে সেটা আমি করব না। কারণ রাজনীতি আমার পছন্দ নয়। শুধু নিজেদের পকেট টাকা না ভরে পাবলিকের যত্ন নিন। উপরওয়ালা খুশি হবেন। আজ এতটুকুই। যাই হোক, আপনাদের নিয়ে একটা গান লিখেছি। শেষে এটাই শোনাচ্ছি, থুক্কু লিখছি। যদি বারে বারে একই সুরে জনগণকে কাঁদায়, তবে নেতা কোথায় আর এমপি বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে মানুষই ডেকে যায়, তবে আপনারা কোথায় আর সমাধান কোথায়? যদি সত্যি মনে হয় সব পুরনো কথাই, যদি চিঠির ভাঁজে জমে নীরবতা, তবে বুঝে নিয়েন সাধারণ মানুষ কত নিরুপায়। লাল্লা লা লা লা। ইতি। সব দিকে খেয়াল রাখার সুযোগ্য নাগরিকা। চিঠি পড়া শেষ হতেই সেটা ভাঁজ করে পাঞ্জাবির পকেট রাখল অনুভব। আজকে আর তার রাগ লাগছে না, বরং নিজের দলের লোকদের ওপর রাগ লাগছে। একটাও কাজের না, কোনো দিক নিজে থেকে খেয়াল রাখে। সে যতটুকু বলবে ঠিক ততটুকুই করে সব কয়টা। মেয়েটা মজার ছলে হোক আর যেভাবেই হোক তাকে এভাবে খবরাখবর দিলে তারই লাভ। কোনো দিকে কমতি থাকবে না। এসব ভাবতে ভাবতেই চয়ন ভেতরে আসলো। এটা অবশ্য তার বিষয়ে একটা পাওয়ার পারমিশন ছাড়াই ভেতরে আসতে পারে। কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তার বলার আগেই অনুভব বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে, তাহলে তোমায় আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম। কিন্তু আফসোস তুমি মেয়ে। এ কথা বিড়বিড় করে বললেও চয়নের কান অবধি পৌঁছে গেল। শুনে চোখ বড় বড় করে তাকালো। সে ভেবেছিল ভাই রেগে যাবে। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কি দরকার ভাই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অফিসে আমার সতী নানার? তার থেকে ভালো বউ বানিয়ে বাড়ি নিয়েছেন। তবে মনের কথা মনেই রয়ে গেল, মুখে বলতে পারল না। তবে গলা খাকারি দিতেই অনুভব তার দিকে তাকালো। ইশারা করে জিজ্ঞেস করল কি হয়েছে। চয়ন বলতে শুরু করল। কথা শেষ হতেই অনুভব উঠে দাঁড়ালো। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ওহি আর অনুভব একই সাথে এসে সদর দরজায় দাঁড়ালো। দুজন দুজনকে দেখে হাসল। হাসির কারণ তাদের বাড়ি ফেরার টাইমিং মিলে গেছে। কি রে, কোচিং শেষ? ওহি মাথা নাড়ল, মুখে কিছু বলল না। অনুভব পায়ের জুতা খুলে সবে ভেতরে ঢুকছিল। ওহি পেছনে থেকে ডাক দিল। কাঁধে ব্যাগ নিয়েছে, সেটা নিয়ে সমস্যা না হলে খাতা নিয়ে জুতা খুলতে পারছে না। তাই বলল, ভাইয়া একটু খাতাটা ধরো তো। আচ্ছা দে। ওহি জুতা খুলছিল। অনুভব এত মোটা একটা খাতা দেখে পৃষ্ঠা উল্টালো। তারও এক সময় এমন মোটা মোটা খাতায় নোট করত। অতীত মনে পড়তেই হাসল। নড়েচড়ে দেখছিল। মাঝ বরাবর আসতেই এক পৃষ্ঠা বাংলা লেখা দেখা ভ্রু কুঁচকে তাকালো। এতক্ষণ বিক্রিয়ার সাথে 2-1 লাইন করে লেখা থাকায় সেভাবে খেয়াল করিনি। তবে এবার বেশ ভালোভাবে খেয়াল করল। ওহি হাত বাড়িয়ে খাতাটা চাইল। অনুভব কোনো বাক্য ছাড়াই দিয়ে দিল। ওহি কয়েক ধাপ এগিয়ে যেতেই বলল, এটা কার খাতা রে? লেখা সুন্দর জন্য জানতে চাইছো তাই না? অনুভব হাসার চেষ্টা করল। ওহি নিজেও হেসে বলল, আমার সুইচ্ছের।
আচ্ছা যা। ওহি চলে যেতেই বার কয়েক নামটা বিড়বিড় করল। ইচ্ছে। 7 দিন পর অহিদের বিদায় অনুষ্ঠান। পরীক্ষার বেশি দিন নেই। আজকে কলেজে শেষ ক্লাস ছিল। অনেক কিছু দাগিয়ে দিয়েছে। কিন্তু ইচ্ছে যেতে পারেনি। প্রচণ্ড জ্বর এসেছে মেয়েটার। প্রাণপ্রিয় বান্ধবী অসুস্থ, যেন ওহি আর কলেজ শেষে কোচিংয়ে যায়নি। ইচ্ছেদের বাড়িতে গিয়েছিল তাকে দেখতে। সেখানে থেকেই ফিরছে এখন। তবে এদিকের রাস্তায় নতুন করে কাজ চলায় অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে এবং এখনো হেঁটেই যেতে হবে। বড় রাস্তার মোড়ে গিয়ে রিকশা নিতে হবে। আপাতত এদিকে কোনো প্রকার যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। ইচ্ছের দাদাজান তাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই নিষেধ করছে। বয়স্ক মানুষটাকে আর কষ্ট দিতে চায়নি। ওহি গুনগুন করতে করতে হাঁটছিল। হঠাৎ কিছুর সাথে বেঁধে ঠাস করে পড়ে গেল। বসে থেকেই ফুপিয়ে উঠল। চশমাটাও নিচে পড়ে গেছে। সবকিছু ঝাপসা লাগছে। হাত দিয়ে এদিক ওদিক দেখছিল। পেয়েও গেল, চোখে দিতেই হুট করে কিছু হাসির শব্দ কানে ভেসে আসলো। সামনে তাকিয়ে দেখার চেষ্টা করল। চশমার এক কাচ ফেটে গেছে, আরেক কাচ ভালো আছে। সাইডে তাকিয়ে কাউকে দেখতেই চোখ মুখ কুঁচকে ফেলল। সাথে অপমানিত বোধ করল। সেই দিনের সব ছেলেগুলোর সাথে ওই বখাটেটাও আছে। তবে অদ্ভুত বিষয়ে সবাই হাসলেও রঙ্গন হাসছে না। তার দিকে তাকিয়ে থেকে সিগারেট টানছে। সারা জীবন এখানেই বসে থাকবি নাকি? হঠাৎ এমন কথায় হকচকিয়ে গেল ওহি। উত্তর দিল না। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। হাত পায়ে বেশ কিছুটা ছিলেও গেছে। তবে আপাতত সে চিন্তা করলে চলবে না। এখান থেকে যেতে হবে। নিচে থেকে ব্যাগ তুলে হাঁটতে শুরু করলো। দেখলি কি তেজ? উত্তরই দিল না। অনুভব মির্জার বোনের তেজ যে থাকবে স্বাভাবিক বিষয়। রঙ্গনের কথা শুনে সবাই বিরক্ত নিয়ে তাকালো। এর মাথায় কি চলছে কেউ বুঝতে পারছে না। বাদল বলল, তুই বলতো তুই কি করতে চাচ্ছিস? ওকে পৌঁছে দিতে। অসম্ভব, ওই মেয়ে কিছুতেই তোর সাথে যাবে না। যদি যায়, গেলে আমি আর জীবনে সিগারেট খাবো না। সিগারেটখোর জনির মুখে এমন কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রঙ্গন উঠে দাঁড়ালো। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা। তুই একা যাবি? তো প্রেম করতে কি মানুষ গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে যায়? ও ভালো মেয়ে, তোর সাথে জীবনেও প্রেম করবে না। রঙ্গন উঠে দাঁড়ালো, অদ্ভুতভাবে হেসে বলল, ভালো মেয়েরা খারাপ ছেলের প্রেমেই বেশি পড়ে। এখন বল, তোদের কি নিয়ে যাওয়া যায়? সবাই বড় বড় চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে না জানাতেই রঙ্গন একটু আগে গিয়ে বাইকে উঠে বসল। আর কোনো কথা না বলেই বাইক স্টার্ট দিল। ওহি তাড়াহুড়ো করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পায়েও ব্যথা পাওয়াতে সেভাবে আগাতে পারছে না। বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠল। রাস্তার ওই পাশে 7-8টা কুকুর বালিতে বসে থেকে চেঁচাচ্ছে। ওহি কুকুর থেকে প্রচণ্ড ভয় পায়। একসাথে এতগুলা দেখে তো তার যা ন যাওয়ার অবস্থা। দোয়া দরুদ পড়তে পড়তে ওদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ তার সামনে এসে কেউ বাইক থামালো। চমকে উঠল। রঙ্গনকে দেখে রেগে বলল, আপনার সমস্যা কি বলুন তো, পিছু কেন করছেন? উঠে বসো। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, কোথায়? আমার ঘাড়ে। ওহি পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তবে পারল না। তার আগে রঙ্গন হাত এগিয়ে দিয়ে বলল, বাইকে উঠে বসো। এতখানি রাস্তা হেঁটে যেতে তোর সকাল হয়ে যাবে। যাক, আমি সকালেই বাড়িতে যাব, তাও আপনার সাথে যাব না। পেছনের দিকে আঙুল দেখিয়ে বলল, বেশ ধরেক উইখে পাকু তোত্তেগুলো তোরে তাড়িয়ে ধরল। দৌড় দিতে পারবি? মানে কি বলতে যাচ্ছেন? এক কথা দুইবার আমি বলি না। দাঁড়া দেখাচ্ছি। রঙ্গন রাস্তা থেকে একটা পাথরের টুকরো তুলে কুকুরগুলো দিকে ঢিল মারল। সাথে সাথে কুকুরগুলো দৌড়ে আসতে শুরু করলো। ওহি তো ভয়ে জমে গেল। কি করলেন এটা? তাড়াতাড়ি উঠল নইলে। কথা শেষ করার আগেই ওহি উঠে বসল। রঙ্গন বাঁকা হেসে বাইক জোরে টান মারল। পেছনে পড়ে রইল কিছু কৌতূহলী মুখ। আসিফ হাসতে হাসতে বলল, জনির রে, জীবনের শেষ সিগারেটটা খেয়ে নে। ভাই, মেয়েটার পুরো নাম জান্নাতুল তাজরিন। ইচ্ছে বয়স 18-র কাছাকাছি। বাবা মা নেই। দাদা দাদির কাছে মানুষ। প্রচণ্ড চঞ্চল একটা মেয়ে। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে সে মাস্টারমশাইয়ের নাতনি। একদমে কথাগুলো বলে থামল চয়ন। অনুভব ভ্রু কুচকে জিজ্ঞেস করল, শফিকের স্যারের নাতনি? জি ভাই। কিন্তু আমার জানা মতে উনার তো কোনো ছেলে মেয়ে ছিল না। নাতনি কই থেকে আসলো তা জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন যা। আচ্ছা ভাই। অনুভব গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হয়ে গেল।
কিছুটা বিরক্ত নিয়েই ফোনের দিকে তাকালো। তবে মায়ের নাম্বার দেখে মুহূর্তেই বিরক্ত ভাব কেটে গেল। রিসিভ করলো। হ্যালো অনুভব, শুনছিস? হুম মা বলো, শুনছি। তোর জন্য একটা মেয়ে দেখেছি, এবার তোর পছন্দ হবেই। অনুভব দীর্ঘশ্বাস ফেলে বলল। আবারও মেয়ে দেখেছ? আবারও মানে তুই কি কোনোদিন বিয়ে করবি না? বিয়ে কেন করব না? অবশ্যই করব। আর কবে করবি বুড়ো হলে? তখন তোর ছেলে তোকে বাবা না বলে দাদু বলে পরিচয় দিবে দেখিস। অনুভব ভেবাচাকা খেয়ে গেল। আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। অত পর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কেউ বলে ছেলে ভাই ডাকবে আর কেউ বলে দাদু ডাকবে, কিন্তু আমার তো মনে হচ্ছে ছেলে আমার নাম ধরেও ডাকবে। ভালো করে ধরে বস, নইলে পড়ে যাবি। কুকুরের ভয়ে কুমিরের ডেরায় আশ্রয় নিয়েছে ওহি। মনে পড়তে ভয় আটিসাটি হয়ে বসে রইল। রঙ্গন তাকে ধরে বসতে বললেও সে ধরেনি। ঘাপটি মেরে বসে রয়েছে। ভাইয়া দেখলে যে কি হবে সেটাই মনে মনে ভাবছে। তোর ভবিষ্যৎ প্ল্যান কি? তোকে তুলে ছাড় মারা বলেই মুখ চেপে ধরল ওহি। এভাবে সে বলতে চায়নি, মুখ ফুসকে মনের কথা বেরিয়ে এসেছে। হুট করে বাইক থেমে গেল। নাম? অনাহিতা। তোর নাম জিজ্ঞেস করেনি, নিচে নামতে বলেছে। ওহি ছটপট নেমে পড়ল। আমতা আমতা করে বলল, আসলে আমি এভাবে বলতে চাইনি। ওজন কত তোর? 45 কেজি। আমার 70 কেজি। এই শরীর নিয়ে আমায় তুলবি? বলেই হাসল রঙ্গন। ওহি অপমানিত বোধ করল। 1 মিনিটের ব্যবধানে হাসি থামিয়ে বলল, তোর ভাই কি তোকে খেতে দেয়? না, আপনি দেন। টিটকারি মেরে বলল ওহি। রঙ্গন আবারও হাসল। ওহি অবাক চোখে তাকালো। এই লোকের হাসিটা মাশাআল্লাহ, তবে আচার ব্যবহার আস্তাগফিরুল্লাহ। বাড়ি যা। ওহি আশেপাশে তাকালো। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছে। স্বস্তির শ্বাস ফেলল। কিছু না বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কেউ উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয়। ওহি পেছনে ঘুরে বলল, আর কেউ জুতা মেরে গরু দান করলে তাকে কি দিতে? রঙ্গন এক চোখ মেরে বলল, ভালোবাসা। ওহি উত্তর না দিয়ে দৌড় দিল। কেউ দেখে ফেললেই তার ভাইকে বলে দিব। রঙ্গন তাকিয়ে রইল সেদিকে। তুই এখানে কি করছিস? রঙ্গন উত্তর দিল না। সিগারেট বের করলো আবারও। অনুভব তার সামনে এসে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করেছি? তোর বোনকে রাখতে এসেছিলাম। অনুভব সে কথা বিশ্বাস করল না। হেসে বলল, আমার বোন তোর সাথে আসবে হাওফানি। বিশ্বাস করলে কর, না করলে নাই। বলেই বাইক নিয়ে চলে গেল। অনুভব তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করল কথাটা সত্যি কি মিথ্যা। সে কি একবার অহিকে জিজ্ঞেস করবে? ইচ্ছে একটা কাগজ নিয়ে বসে আছে। সন্ধ্যার দিকে পাশের বাড়ির মলি তাকে এটা দিয়ে গেছে। বলেছে তাকে নাকি একটা ছেলে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ইচ্ছে প্রথমে নিতে চায়নি, তবে পরে কৌতূহল না সামলাতে পেরে নিয়েছে। তাকে কে চিঠি দিয়েছে সে দেখতে চায়। ভাগ্যিস দাদিজানের চোখে পড়েনি, নইলে নির্ঘাত ভাবত ইচ্ছে প্রেম করছে। ইচ্ছে চিঠি খুলে উপরে লাইন না পড়ে শেষ লাইন পড়ো লাগে। চোখ তার বেরিয়ে আসার জোগাড়। হতভম্ব হয়ে গেল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আজব ঘটনা, এই লোক তাকে কেন চিঠি দিয়েছে? অনুভব 7-5 ভাবতে ভাবতে বাসায় ঢুকছিল, হঠাৎ পেছনে থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। কিছুটা চমকে পেছনে তাকালো। আবির। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কি একাই এসেছিস নাকি কাকিমনিরাও এসেছে? তুমি তো আমাদের ভুলেই গেছো। তাই আবার মনে করিয়ে দিতে সবাই মিলেই এসেছি। অনুভব হেসে আবির মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, ভালো করেছিস। চল সবার সাথে দেখা করে আসি। আচ্ছা চলো। অনুভবের বাবা আফসান মির্জারা 2 ভাই। তিনিই বড়। তার 2 সন্তান অনুভব আর ওহি। বর্তমানে তিনি এখন বিদেশে আছেন। তার ছোট ভাই আলিফ মির্জা পরিবার সহ শহরে থাকেন। তারও 2 সন্তান, তবে আবির আর আরিয়া যমজ। দুজনেই এখন ভার্সিটিতে পড়ছে। অনুভব সবাইকে সালাম দিয়ে বলল, কেমন আছো সবাই? আকলিমা বেগম টেবিলে খাবার রাখছিলেন। অনুভবের কণ্ঠ শুনে এগিয়ে আসলেন। আমার অনু বেটা, কেমন আছিস? আমার কথা ছাড়া তোমাদের কথা বলো। আর এই নামটা কি বাদ দেওয়া যায় না? না মানে এখন তো আর ছোট নেই। সবাই মিটিমিটি হাসছে। আকলিমা বেগম সবার নাম ছোট করে ডাকতে পছন্দ করেন। অনুভবের কথা শুনে বললেন, কেন অনু বেটা, নামটা তো সুন্দর। তবে তুই যদি মানা করিস তাহলে আর বলবো না। অনুভব ভালো করে তাকিয়ে দেখল। তার কাকিমনির চোখ ছলছল করছে। এখন যদি মানা করে তাহলে শিওর কান্না করে দিবে। প্রচণ্ড ইমোশনাল আর নরম মনের সাদাসিধা মানুষ তিনি। কোনো মতো হাসার চেষ্টা করে বলল,
না না, কাকিমনি নামটা অনেক সুন্দর। আমার তো মন চায় সারাদিন এই নামটা শুনতাই থাকি। উপস্থিত সকালেই হেসে ফেলল। অনুভব শুধু চেয়ে রইল। আবির হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছিল, তা দেখে আকলিমা বেগম বললেন, কি রে আবি বেটা, এভাবে হাসছিস কেন? নাস্তা করবি আয়। ব্যাস, আবিরের হাসি বন্ধ। আরিয়াও মাকে নকল করে বলল, আবি বেটা, অনু বেটা, তাড়াতাড়ি খেতে এসো। বলেই দৌড়। আবির রেগে ধরতে গিয়ে পারল না। হতাশ হয়ে বলল, তোমরা বসে পড়ে, আমি ওহি ডেকে আনছি। ভাইয়া তুমি ফ্রেশ হবে না? হুম হব। চল। ওহি চুপচাপ বসে আছে। একটু আগে দৌড় দেওয়াতে আবারও পায়ে ব্যথা পেয়েছে। আরিয়া তাকে ঔষধ লাগিয়ে দিয়ে গেছে। তবে এখন বাহিরে কি করে যাবে তাই ভাবছে। যদিও সোয়েটার পরার জন্য সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু হাতে দেখে সবাই শিওর বুঝে ফেলবে পড়ে গিয়েছিল। আর কাকিমনি জানলে তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। কি রে কানি বুড়ি, আসবো? ওহি ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকালো। আবিরকে দেখে এক গাল হাসল। না বললেও তুই আসবি জানি হো। আবির ভেতরে এসে অহির মাথায় একটা চাটি মেরে বলল, বড় ভাইকে তুই বলিস, লজ্জা করে না? সম্মান দিয়ে কথা বল। ওহি মুখ ভেঙিয়ে বলল, মাননীয় ভাই, আমার মন খারাপ। আবির সিরিয়াস হয়ে বসে বলল, কেন রে বনু, তোকে কেউ কিছু বলেছে? আমাকে একবার বল শুধু, তোমরা কেন এসেছো? পরশু অনুভব ভাইয়াকে দেখতে আসবে, তার জন্য। এই জন্যই আমার মন খারাপ। মানে? আবির ভ্রু কুঁচকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, বুঝেছি। তোর উই কি যেন নাম, ইচ্ছি না পিচ্ছি? ওর সাথে ভাইয়াকে বিয়ে দিতে চাস তুই, তাই না? ওহি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবির বলল, কিন্তু মেয়েটা তো ভাইয়ার থেকে অনেকটাই ছোট রে। তাতে কি কাকিমনি কাকামনির থেকে 13 বছরের ছোট? হুম তা ঠিক, কিন্তু অনুভব ভাই কি রাজি হবে? আমার মনে হয় না, তার থেকে বরং এক কাজ কর, আমার সাথে বিয়ে দিয়ে দে। তোমার না প্রেমিকা আছে? তাতে কি আমাদের ধর্মের 4 বিয়ে করা জায়েজ আছে? ওহি রেগে তাকিয়ে বলল, না রাগিয়ে বিয়ে ভাঙার ভালো বুদ্ধি থাকলে দে। অনুভব ভাই কি জানে এটা? মনে হয় না। পাত্রীও আসবে। হুম, দাঁড়া ভাবতে দে। তাড়াতাড়ি ভাবো। আবির কিছু সময় ভেবে শয়তানি একটা হাসি দিয়ে বলল, বনু বুদ্ধি পেয়েছি। পর দুজন মিলে কিছু একটা প্ল্যান করে আবির উঠে দাঁড়ালো। ওহি তাকে বলল আরিয়াকে দিয়ে তার রুমে খাবার পাঠিয়ে দিতে। ইচ্ছের চিঠি পড়ে রাগে শরীর জ্বলতে শুরু করলো। মনে মনে শত শত গালাগালি করলো। মনে মনে ঠিক করলো এটা অহিকে দেখাবে। সে জানুক তার ভাইয়ের কার্যকলাপ। পরের দিন ব্যাগে করে চিঠিটা নিয়ে কোচিংয়ে আসলো। অহির সাথে দেখা হতেই এক সাইডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলল, জানোস তোর ভাই আমাকে চিঠি দিয়েছে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল, মজা করছিস? না, মজা কেন করব? সাথে করে নিয়ে এসেছি, তুই পড়ে দেখ। ব্যাগ থেকে চিঠি বের করে অহির হাতে ধরিয়ে দিল। কাগজটা ভালোভাবে নেড়েচেড়ে খুলল। কিছু সময় তাকিয়ে থেকে অবাক চোখে তাকিয়ে বলল, ইচ্ছে এটা তো সাদা কাগজ। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে হাতে নিল। সত্যি এখানে কিছু লেখা নেই। একদম সাদা কাগজ। লেখা কোথায় গেল? আমি কি করে জানবো? তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? ওহি চশমটা আরেকটু টেনে ভালো করে পড়ল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথা নাড়িয়ে একবার হ্যাঁ বুঝালো, আরেকবার না বুঝালো। ইচ্ছে রেগে গেল। তোর বিশ্বাস করা লাগবে না, তুই যা তোর ভাইয়ের কাছে। একদম আমার আশেপাশে আসবি না। না না, আমি বিশ্বাস করেছি তোকে। ইচ্ছে হঠাৎ চুপ হয়ে গেল। কিছু একটা ভেবে সেই কাগজটা ভর্তি করে কিছু একটা লিখল। লেখা শেষ হতেই উঠে দাঁড়ালো। অহির হাত ধরে বলল, চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। দুজনেই রাস্তায় গিয়ে রিকশায় উঠে পড়ল। কিন্তু এমন জায়গায় এসে রিকশা থামালো। তা দেখে ওহি হতভম্ব হয়ে গেল। কি রে, নামবি না? তুই এখানে কেন এসেছিস? আগে নাম, পরে বলছি। রিকশাওয়ালা ভাড়া মিটিয়ে দুজনেই একটা গাছের পেছনে গিয়ে দাঁড়ালো। অহিকে এখানে দাঁড়াতে বলে ইচ্ছে অভিযোগ বক্সের দিকে এগিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে নাকি। যখন দেখল কেউ নেই, হাতটা বাড়িয়ে রাখবে এমন সময় কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজকে কি অভিযোগ নিয়ে এসেছ? ইচ্ছে পেছনে ঘুরে তাকালো। অনুভব দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইচ্ছে কিছুটা ঘাবড়ে গেলেও প্রকাশ করল না। স্বাভাবিক থাকার চেষ্টা করল। হাতে থাকা কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি দেখে নিন, আর আমার মতো সাহসী হতে শিখুন। বলেই ব্যাগ থেকে একটা কলম বের করে দিয়ে আবারও বলল, আর আসল কলম দিয়ে লিখতে শিখুন। অনুভব কলম আর চিঠি দুটোই নিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। আমি দিন দিন তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এত সাহস ভালো না মেয়ে। আরে রাখুন আপনার জারিতুরি। কাল রাতে আপনার চিঠি পড়েই বুঝে গেছি আপনি কেমন মানুষ হো। কথা শেষ করে অনুভবকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড় দিল ইচ্ছে। এক দৌড়ে অহির কাছে এসে দাঁড়ালো। মেয়েটা এত সময় গাছের পাশে আরেকটা গাছ হয়ে দাঁড়িয়েছিল। ইচ্ছে আসতেই দুজনেই দৌড় দিল। অনুভব বোঝার চেষ্টা করলো মেয়েটা কি বলে গেল। তার মাথায় কিছু আসছে না। সে কখন চিঠি দিল? তবে কি তার নাম করে অন্য কেউ চিঠি দিয়েছে? হাঁপাতে হাঁপাতে দুজনেই এসে একটা চারের ওপর বসল। ইচ্ছে ভাব নিয়ে বলল, দেখেছিস আমার কত সাহস? ওহি হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো তোকে আমি আমার সাহসী ভাইয়ের সাহসী বউ বানাতে চাই। ইচ্ছে হাত দিয়ে অহির মাথায় চাটি মেরে বলল, চুপ থাক ফাজিল বেডি। কিন্তু ভাইয়া বুঝে গেল তুই চিঠি দিয়েছিস। তোর ভয় লাগছে না? না। বেশ কিছু সময় তর্কাতর্কি করার পরে অহির মাথায় আবিরের দেওয়া প্ল্যানের কথা মাথায় আসলো। একটু রয়সয় বলল, শুই চল আমরা খেলি। ইচ্ছে কপাল কুঁচকে বলল, বাবা ওহির রানী কি ব্যাপার, তুই আজকে খেলতে চাচ্ছিস? অন্য সময় না বলিস বড় হয়ে গেছি, এখন কি আর খেলার বয়স আছে? দেখলি এখানেও তোর সমস্যা। না না বল, কি খেলবি? ট্রুথ অর ডেয়ার? দুজনে মিলে শুধু হুম। কিন্তু তোর সম্পর্কে তো আমি সব জানি। তাহলে ট্রুথ নিয়ে কি হবে? তাহলে ডেয়ার নিবি? ঠিক আছে, তোর ব্যাগ থেকে বোতল বের কর। ওহি বোতল ঘুরাইতে প্রথমেই তার দিকে পড়ল। ইচ্ছে হেসে বলল, ডেয়ার দিব। হুম। একটা গান গেয়ে শোনা। অহির গানের গলা ভীষণ খারাপ। তবুও উপায় না পেয়ে গাইল। শেষ হওয়ার আগেই কাছে বসে থাকা কাকগুলো কাকা করে উঠল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ার অবস্থা। ওহি অসহায় মুখ করে তাকালো। গাল ফুলালো। ইচ্ছে হাসি বন্ধ করে বলল, সরি সরি, আসবো না আবার হোরা। এবার বোতল ঘুরাইতেই ইচ্ছের দিকে গেল। ওহি যুদ্ধে জিতে যাওয়ার মতো হাসল। বলল, ডেয়ার। হুম। তুই আমাকে ওয়াদা কর যা ডেয়ার দিব তাই করবি। ইচ্ছে বেশি খাটল না, স্বাভাবিকভাবেই মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওহি বলল, শোন, তোর একটা অভিনয় করতে হবে। কিসের অভিনয়? আমার ভাইয়ের অর্থাৎ অনুভব মির্জার প্রেমিকার। ইচ্ছে হকচকিয়ে গেল। ভরকানো গলায় বলল, কি বলছিস এসব? আগে পুরোটা শোন। কালকে ভাইয়াকে দেখতে আসবে। সাথে পাত্রীও আসবে। তুই তাকে গিয়ে বলবি তোর ভাইয়ার সাথে সম্পর্ক আছে। আমি বললেই সে কেন বিশ্বাস করবে? করবে করবে। ইচ্ছে জানালো সে এই কাজ করতে পারবে না। তখন ওহি ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলল, তুই তো বলিস রাজনীতিবিদরা ভালো হয় না। তাদের বিয়ে করা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাহলে তুই কি একটা মেয়েকে শ্রীকু রাল থেকে বাঁচাবি না? শুনেছি মেয়েটা সহজ সরল। আমি তো আর আমার নিজের ভাইয়ের বদনাম করতে পারি না। তাই তোকে বলছি। ইচ্ছে কথাগুলো মনোযোগ সহকারে শুনল। অহির দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করল। তবে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি তাকে কোথায় পাবো? মা সকালে কাকিমনিকে বলছিল সেই মেয়ের সাথে নাকি ভাইয়াকে আমাদের এলাকা ঘুরতে পাঠাবে। যখন বের হবে তখন বলবি। আমি তোকে টাইম মতো খবর দিয়ে দিব। আর সাথে আমি আর আমার কাজিনরাও থাকবে। তোর ভাই আমাকে কিছু বলবে না। যদি রেগে যায়? আরে না ভাইয়া ঠান্ডা মাথার মানুষ, সহজে রাগে না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার তো একদমই করে না। সব থেকে বড় কথা তুই না সাহসী মেয়ে। এই প্রথম ইচ্ছে নিজের কথায় নিজেই ফেসে গেল। তার মন সায় দিচ্ছে না। ওহি তাকে সবকিছু বুঝিয়ে বলল। নিজের মাথায় নিজেই হাত দিয়ে বলল, ইচ্ছে রে তুই তো গেলি। কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথাটা যে হারে হারে সত্য তা আজ টের পেল অনুভব। তাকে দেখতে আসবে অথচ সে জানে না। তার মতামতের কোনো দাম নেই। এই মুহূর্তে কিছু বলারও উপায় নেই। কারণ তার জন্য তার পরিবারের অসম্মান হোক সে তা কোনোভাবেই চায় না। আসবো রে অনুভব। দরজার কাছে এসে ডাক দিয়ে বললেন তনিমা বেগম। অনুভব গোমরা মুখ করেই উত্তর দিল, এসো। এই নীল পাঞ্জাবিটা পরে জলদি নিচে চলে আয়। আমার হাতে বহুত কাজ, দেরি করিস না। বলেই বড় বড় ধাপ ফেলে বেরিয়ে গেলেন। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখল। কিছু বলল না। নিজের রাগটা সে ছোট থেকেই কন্ট্রোল করতে পারে। সবাই তাকে ঠান্ডার মাথার মানুষ বলেই চিনে। হুটহাট কাউকে কিছু বলার স্বভাব তার নেই। অনুভবের মতে মারের আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত জীবনেও ভোলা যায় না। মানুষ যতই বলুক ভুলে গেছি ভুলে গেছি, আসলে কি তাই? পায়েল খন্দকার, বাবা মার একমাত্র আদরের মেয়ে।
তার বাবা পলাশ খন্দকারও পেশায় একজন এমপি। অনুভবকে তিনি বেশ কয়েক মাস যাবৎ ফলো করেছেন। সব খোঁজ খবর নিয়ে তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন। তনিমা বেগম মেয়ের ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন। তাই ছেলেকে না জানিয়েই তাদের বাড়িতে আসার ইনভাইট করেছেন। সাধারণত অনুভব সাদা পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করে। তবে আজকে মায়ের কথায় নীল পাঞ্জাবি পরল। খারাপ লাগছে না বেশ সুন্দরী লাগছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে হাতে একটা কালো রঙের ঘড়ি পরে নিল। আরেকবার আয়নায় নিজেকে দেখে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে সবার প্রথম চোখ গেল নীল শাড়ি পরিহিত এক রমণীর দিকে। তাকে দেখেই মিষ্টি একটা হাসি দিয়ে সালাম দিল। অনুভব ভদ্রতা বজায় রেখে হেসে উত্তর নিয়ে তার সামনের সোফায় গিয়ে বসে পড়ল। তখনই আকলিমা বেগম সেখানে এসে উপস্থিত হল। স্বভাব সুলভ হেসে বললেন, অনু বেটা পরিচয় করিয়ে দেই, ও পায়েল খন্দকার। তোর জন্য বড় ভাবি তাকে পছন্দ করেছে। ওর বাবার মিটিং থাকায় আপাতত ওকে এখানে নামিয়ে দিয়ে গেছে। ঘন্টা 3 পরে আসবে। আমি আর তোর মা রান্না বান্না করছি, মেয়েটাকে সময় দিতে পারছি না। তুই ওকে নিয়ে একটু আশেপাশেটা ঘুরে দেখা। একদমে এতগুলো কথা বললে থামলেন আকলিমা বেগম। অনুভব উঠে দাঁড়ালো, মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, উঠে আসুন। পায়েল হাসি মুখে উঠে দাঁড়ালো। অনুভবের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে পায়েল নিজে থেকেই কথা বলল, আমি পায়েল খন্দকার। এবার অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি অনুভব মির্জা। পড়াশোনা শেষ, বর্তমানে জনসেবায় নিয়োজিত রয়েছে। আপনার আমাকে পছন্দ হয়েছে। অনুভব কিছুটা বিব্রত হলো। এভাবে প্রশ্ন করাই তবে স্বাভাবিকভাবেই বলল, মানুষ হিসেবে পছন্দ হয়েছে, তবে বউ হিসেবে না। কেন? আপাতত উত্তরটা জানা নেই। বেশ, আমাকে জিজ্ঞেস করলেন না আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে জন্যই এসেছেন, নইলে আসতেন না। পায়েল হাসল। তার কাছে মনে হচ্ছে ঝটপট উত্তর দেওয়ার গেম খেলছে। ব্যাপারটা বেশ লাগছে। হাঁটতে হাঁটতে আবারও বলল, রাজনীতি আপনার কাছে কি এক অন্য রকম অনুভূতি? পায়েল আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনাদের এলাকাটা কিন্তু বেশ সুন্দর। হুম জানি। তা নেতা সাহেব, আপনার কোনো প্রেমিকা নেই? অনুভব কিছু বলবে তার আগেই পেছনে থেকে কেউ বলল, এমন সুদর্শন নেতার প্রেমিকা থাকবে না, তাই কখনো হয়? এমন কথা শুনে দুজনেই পেছনে ঘুরে তাকালো। অনুভব আজকে অবাক না হয়ে পারল না। আজকে এই মেয়েটা কি করতে এসেছে বুঝতে পারল না। তবে কিছু না চুপ করে রইল। কি বলে বলতে চায় জানার জন্য। তবে পায়েল চুপ থাকলো। নিজে থেকেই কথা বলল, বাহ, তুমি দেখতে ভারী মিষ্টি। তা নাম কি তোমার? ইচ্ছে কিছুটা লজ্জা পাওয়া ভাব করে বলল, ইচ্ছে? নামটাও তো বেশ সুন্দর। আমি পায়েল। তা তুমি একটু আগে কি যেন বলছিলে উনার প্রেমিকা আছে? ইচ্ছে আর চোখে অনুভবের দিকে তাকালো। তার দিকেই তাকিয়ে আছে। চোখ সরিয়ে নিল। রয়সয় বলল, অবশ্যই আছে। পায়েল একটু এগিয়ে গেল ইচ্ছের দিকে। আগ্রহ নিয়ে বলল, তুমি কি তাকে চিনো? আমাকে দেখাতে পারবে? এই যে আপু আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মানে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, মুরগি খায় ধান, আমি অনুভব মির্জার জান। পায়েল বড় বড় করে তাকালো। অনুভবের দিকে একবার তাকালো। ইচ্ছে পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিয়ে অবাক হয়ে বলল, কিন্তু তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার সাথে উনার প্রেম? ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু ভালোবাসার কি বয়স হয়? ভালোবাসা তো আর বুড়ো ছুরু বুঝে না। পায়েল হাসার চেষ্টা করে বলল, তাহলে তোমাকে রেখে অন্য জায়গায় মেয়ে দেখছে কেন? আর বলবেন আপু, সেই দুঃখের কথা। আমাদের বয়সের অনেক পার্থক্য। উনার বয়স বেশি, আমার কম। উনার পরিবার, আমাদের সমাজ বোধহয় মানবে না। সবাই বলবে বুড়ো নেতার যুবতী বউ। যদিও উনাকে দেখে বোঝা যায় না উনার বয়স বেশি। তবুও মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। যদিও আমি মানুষের কথা গায়ে মাখি না, লোশন মাখি। উনি লজ্জায় এখনো বাড়িতে কিছু জানাতে পারেনি। তাই আপনাকে বলার জন্য আজকে আমায় ডেকেছিল। অনুভব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি সব আবল তাবল বলছে এই মেয়ে। মনে চাচ্ছে ঠাটিয়ে একটা পোপর বসাতে। মেয়েদের গায়ে হাত দেওয়ার স্বভাব তার নেই। কিন্তু তার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? রাগে হাত মুঠো করে এদিকে ওদিক তাকালো। হঠাৎ চোখ গেল দূরে বট গাছের পেছনে দাঁড়িয়ে উকি ঝুঁকিমা রাওহি, আবির আর আরিয়ার দিকে। বিষয়টা এখন তার কাছে ক্লিয়ার হলো। এই শয়তানগুলো আরেক শয়তান ভাড়া করে নিয়ে এসেছে তার বিয়ে ভাঙতে। তার ভাবনার মাঝেই পায়েল সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, নেতা সাহেব, এই পিচ্চিটা যা বলছে তা কি সত্যি?
অহিরা উকি ঝুঁকি মারছে, একজনকে সরিয়ে আরেকজন গিয়ে দাঁড়াচ্ছে। এমন করতে করতে গিয়ে টক করে আবিরের মাথা গিয়ে গাছের সাথে লাগলো। আরিয়া হা হা করে জোরে হেসে উঠল। সাথে সাথে ওহি তার মুখ চেপে ধরল। ইচ্ছেকে অবাক করে দিয়ে অনুভব চমৎকার হাসল। মাথা নাড়িয়ে বলল, হুম, ও যা বলছে সব সত্য। ইচ্ছে যেন আকাশ থেকে পড়ল। সে তো ভেবেছিল তাকে হেসে তুলে আছাড় মারবে বোধহয় আজকে এই লোক, কিন্তু না, সেও তার সাথে তাল মেলাচ্ছে। মতলবটা কি? পায়েল হেসে বলল, শুনুন, এত ভাবার কি আছে? ভালো যেহেতু বাসেন ওকেই বিয়ে করে নিন। আর আমি এখানে এসেছি শুধু বাবার জন্য। রাজনীতি করা লোক আমার খুব একটা পছন্দ নয়। আর সব থেকে বড় কথা, আমার বয়ফ্রেন্ড আছে। শুধু বাবার কথা রাখতেই এখানে আসা। তবে বিয়েটা আমি এমনিতেও করতাম না। ইচ্ছে হাসার চেষ্টা করল। তার মানে সে না আসলেও এই বেডার বিয়ে হতো না। শুধু শুধু ওই ফাজিলটা পাকনামি করল। আজকে গিয়ে ওকে গুনে গুণ 23টা চাটি মারবে। ইচ্ছে, তোমরা কথা বলো, আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। পায়েল চলে যেতেই ইচ্ছে পালাতে চাইল, কিন্তু পারল না। অনুভব এসে তার সামনে দাঁড়ালো। হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কিছু বলবেন? তুমি কালকের চিঠিতে 4 লাইনের কি লিখেছিলে, এখন মুখে বলো। আমি কি লিখব? কই কিছু লিখিনি তো। তুমি নাকি খুব সাহসী মেয়ে, ভয় পাচ্ছ কেন? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, ভয় কই পাচ্ছি? আসলে কানার সামনে কানা, বোবার সামনে বোবা বলতে নেই। তাই আর কি বলতে চাচ্ছিলাম না। বেশ, তোমার বলতে হবে না, আমি বলছি। এই যে শান্তশিষ্ট প্যাচ বিশিষ্ট গোমরা মুখভঞ্জ নেতামশাই, প্রথমেই বলতে চাই, এসব কি লিখেছেন? এত বাজে হাতের লেখা, আপনার কি বলবো। আপনার থেকে তো পাশের বাড়ির ক্লাস 2 পাস মন্টু মিয়ার হাতের লেখা বেশি সুন্দর। সে যাই হোক, এত সময় নেই আমার। আসল কথায় আসি। আপনার কি কোনো লজ্জা শরম নেই? হাঁটুর বয়সী মেয়েকে লাভ লেটার দেন। দেখে তো মনে হয় না ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনাকে তো গোবর খাইয়ে উগান্ডায় পাঠিয়ে দেওয়া উচিত। আবার ভ্যানিশ হওয়া কলম ব্যবহার করেছেন। এই সাহস আপনার? শুনুন, ভালো হয়ে যান। আমি ভালো মেয়ের জন্য গালাগালি করতে গিয়েও করলাম না। ইতি। সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা। ইচ্ছে হাসার চেষ্টা করল। কি বলবে বুঝতে পারল না। দাঁত দিয়ে নখকা মরাতে লাগল। তা দেখে অনুভব ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, সে কথা রাখো। তা সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা তুমি আমার কোন কালের প্রেমিকা? ইচ্ছে কিছু বলার আগেই পায়েল চলে আসলো। তাই আর কিছু বলতে পারল না। ইচ্ছে যেন হাফ ছেড়ে বাঁচল। পায়েল ইচ্ছের হাত ধরে বলল, তুমি ভীষণ মিষ্টি দেখতে। নেতা সাহেবের সাথে বেশ মানাবে। খুব তাড়াতাড়ি বিয়ে করে নিও। নইলে এবার কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাবে। অনুভব বিরক্ত হলো। বুড়ো শব্দ এতবার বলার কি আছে? সে কি তার বয়স জানে না? গম্ভীর কণ্ঠে বলল, এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। পায়েল সম্মতি জানিয়ে বলল, তা আপনাদের বিয়েতে আমাদের বলবেন তো? অনুভব মুচকি হেসে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। দুজনেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অনুভব ইচ্ছের পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বড় ভুল করে ফেললে মেয়ে। আজকে অহিদের বিদায় অনুষ্ঠান। খারাপ লাগছে খুবই। কিন্তু প্রকৃতির নিয়ম শুরু থাকলে শেষ হবেই। ইচ্ছে মুখ গোমরা করে বসে আছে। কলেজে আসার পরে থেকেই এমন চুপচাপ রয়েছে। ওহি কিছু জিজ্ঞেস করলে শুধু হুহা দিয়ে উত্তর দিচ্ছে। অহির হঠাৎ মন খারাপ হয়ে গেল। তাই নিজেও চুপ হয়ে গেল। তা দেখে ইচ্ছে মুখ খুলল, তোর আবার কি হলো? তোর মন খারাপ তাই আমারও মন খারাপ। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আমাদের আলাদা ভার্সিটিতে আসে তখন আমরা একবারে আলাদা হয়ে যাব, তাই না? ওহি মাথা নাড়াল। মিনিট দুয়েকের মধ্যে কান্না করে ফেলল। তা দেখে ইচ্ছে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না। দেখিস আমাদের একসাথেই হবে। আমরা কোনো দিন আলাদা হব না। এবার থামো, নইলে আমিও কিন্তু কেঁদে করে ফেলব। ওহি চোখ মুছতে মুছতে বলল, না না, এই তো থামছি। ভেরি গুড। তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, হুম। কিন্তু কেন বলতো? তোকে না আমি একটা মিথ্যা বলেছি। কি? সেদিন ভাইয়া আমি তোকে চিঠি দিয়েছিলাম তার নাম দিয়ে। ইচ্ছে হতভম্ব হয়ে গেল। কত কথা শুনিয়ে দিল সেই লোককে, অথচ সে দেয়নি। রেগে বলল, কিন্তু কেন? আর ওটা তো তোর হাতের লেখা নয়। আমার লেখা নয়, আবির ভাইয়ের লেখা। আমি লিখলে তুই বুঝে ফেলতি সেই লিখেছে। কিন্তু তার হাতের লেখা যে কি পরিমাণ খারাপ কি বলবো। আরিয়া আপুকে দিয়ে লিখে নেওয়া রিস্ক। সে প্রচণ্ড পেট পচা। যদি কাউকে বল দেয়। সেই ভয়ে আর তাকে বলিনি।
আর ভাই নিজেই তোদের পাশের বাড়ির মলির হাতে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইয়ের লেখা এসব রোমান্টিক কথা শুনে তুই প্রেমে পড়ে যাবি, কিন্তু না, তুই তো উল্টে চেতে গেলি। সরি রে সই। ইচ্ছে অহির মুখ ফুলিয়ে দেখে আর রাগ করে থাকতে পারল না। কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বলল, তাহলে লেখা উধাও হয়ে গেল কেন? তুই যদি অন্য কাউকে দেখাস আমার ভাইয়ের সম্মান যাবে না, এই জন্য সেই কলম ব্যবহার করা। ইচ্ছে উঠে দাঁড়ালো, 2 হাত কোমরে রেখে বলল, ওরে চিটার, ওরে বাটপার, এই ছিল তোমার মনে? আর হবে না, সত্যি বলছি। তোকে একটা ছন্দ শুনাই। ইচ্ছে উত্তর করল না। ওহি বোকা বোকা একটা হাসি দিয়ে ইচ্ছেকে নকল করে বলল, মুরগি খায় খই, ইচ্ছে আমার প্রাণপ্রিয় সুই। দুজনেই হাসতে লাগলো। তখনই হলরুম থেকে ডাক পড়ল। দুজনেই উঠে দাঁড়ালো। এখন স্যারেরা বক্তব্য দিবেন। বিদায় দিতে দিতে প্রায় বিকাল হয়ে গেল। ইচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বেশ লম্বা করে সালাম দিল। অনুভব এক লোকের সাথে কথা বলছিল। কোনো মেয়ের ভয়েস শুনে পেছনে তাকালো। ইচ্ছেকে দেখে ভ্রু কুঁচকালো। সামনে দাঁড়িয়ে থাকা লোককে বিদায় জানিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই মেয়ে? একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? আমাদের গ্রামে একটা ভার্সিটি খোলার ব্যবস্থা করে দিন তো। কেন? কেন মানে? আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরেই বাহিরে চলে যেতে হবে। আমি আমার আপন মানুষদের সাথে থাকতে চাই, বাহিরে যেতে চাই না। অনুভব ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছের একটা স্বভাব হাত ঝাঁকিয়ে কথা বলা। এই কয়েক দিনে তা বেশ ভালো করে খেয়াল করেছে। তবে ইচ্ছের এমন কথা শুনে রাগল না। আসলে আপন মানুষদের ছেড়ে বাহিরে গিয়ে থাকতে সবারই কষ্ট হয়। তার বোনটাও চলে যাবে কিছুদিন পরে। তবে সে কি করে ভার্সিটি দিবে? এটা সম্ভব নয়। আর কিছু? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, আরেকটা কথা, আপনি বিয়ে করবেন না? অনুভব ভ্রু কুঁচকে বলল, সময় হলে করব। কেন? আপনার জন্য আমাদের বাড়ি পাশের সুফিয়া রেডি হয়ে আছে। আপনার সাথে তাকে দারুণ মানাবে। আমার সাথেই শুধু কেন মানাবে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, কারণ পাগলের জীবন সঙ্গী পাগলই মানায়। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, যেমন এক পাগল আরেক পাগলকে ভালো চিনে। ইচ্ছে রেগে কিছু বলবে তার আগেই আবার বলল, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাও। ইচ্ছে বিরক্ত হলো। কিছুটা রাগ নিয়ে বলল, এই জন্য আপনাকে আমার পছন্দ হয় না তো? এই অ্যাটিটিউডের জন্য আপনার কপালে বউ জুটবে না। বলেই ইচ্ছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক ধাপ যেতেই অনুভব পেছনে থেকে বলল, বউ না জুটলেও তোমার মতো বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব না। ইচ্ছে পেছনে ঘুরে কোমরে হাত রেখে বলল, আমার বয়েই গেছে আপনার মতো বুড়ো লোককে বিয়ে করতে। আপনাকে তো 2 চোখ তো দূরের কথা, 1 চোখেও সহ্য করতে পারি না। অনুভব অপমানিত বোধ করল। গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে কথা বলবে মেয়ে, তকদিরে থাকলে আমার মতো বুড়ো লোকেরই তুমি বউ হবে। ইচ্ছে বড় বড় করে তাকালো। অনুভব চলে গেল। কপালের সামনের চুলগুলো ফুস সরিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দাদাজানের কাছে গিয়ে বসল। শফিক সাহেব বই পড়ছিলেন। ইচ্ছেকে দেখে বই রেখে বললেন, ইচ্ছে রানী যে, আসুন আসুন। কি করছো দাদাজান? আর তোমার বউটা কোথায়? বই পড়ছিলাম। আর তোর দাদিজান একটু বাহিরে গেছে। ও আচ্ছা দাদাজান, তুমি অনুভব মির্জাকে চিনো? সে আমার প্রিয় ছাত্র ছিল। আর আজকেও এসেছিল তো আমার সাথে দেখা করতে। কেন বলতো? ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে এসেছিল কেন? শফিক সাহেব জানে ইচ্ছে রাজনীতি পছন্দ করে না, তাই রসিকতা করে বললেন, তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ইচ্ছে রেগে গেল। কিছু বলার আগেই আনোয়ারা বেগম ভেতরে আসলেন। ইচ্ছে দাদাজানের রসিকতা বুঝতে পেরে দাদিজানকে বলল, জানো দাদিজান, কেউ এতক্ষণ তোমার নামে অনেক কিছু বলছিল। আনোয়ারা বেগম আর চোখে শফিক সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছের পাশে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, কি কইতাছে? তুমি নাকি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ধাত ছেমড়ি খাবার দিতাছি, তাড়াতাড়ি আয়। আনোয়ারা বেগম লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই ইচ্ছে আর শফিক সাহেব অট্টহাসিতে ফেটে বললেন। তুষার রাস্তায় তার দলবল নিয়ে বসে বসে মেয়েদের বিরক্ত করছিল। হঠাৎ রাস্তায় অহিকে দেখে তার চোখ চকচক করে উঠল। অনুভব মির্জার বোন। তার জন্যই তুষারের বাবা এবার নমিনেশন পায়নি। মনের মাঝে রাগ পুষে রেখেছে। সবাইকে এপাশে রেখে সে একাই ওপাশে গেল। ওহি রিকশা দাঁড় করিয়ে দোকান থেকে আইসক্রিম কিনতে নেমেছিল। কি গো সুন্দরী, একা একাই আইসক্রিম খাবে? ওহি বিরক্ত নিয়ে তাকালো। প্রথমে ভেবেছিল রঙ্গনের লোক, পরে বুঝল না অন্য কেউ।
কিছু না বলে রিকশায় উঠে বসল। তুষার সামনে গিয়ে দাঁড়ালো, হাত এগিয়ে দিয়ে অহির হাত থেকে একটা আইসক্রিম নিয়ে বলল, তা সুন্দরী তোমার ভাই? এত সুন্দর একটা মেয়েকে বডিগার্ড ছাড়া বাহিরে ছাড়ে কোন আক্কেলে? কে বলছে বডিগার্ড নেই? তুষার সাইডে তাকালো, রঙ্গন দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? রঙ্গন তার হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলল, আব্বার বউরে ডিস্টার্ব করলে আব্বা কেমনে ভালো থাকে? ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? তবে মুখ কিছু বলল না, নীরবতা বজায় রাখল। তুষার অবাক কণ্ঠে বলল, মানে? এক কথা বারবার আমি বলি না? এখনই মাফ চা, নইলে আমারে তো চিনুস। আশা করি হসপিটালে ভর্তি হওয়ার কাহিনী বলিস নাই। সময় 1 মিনিট। তুষার ভয় পেয়ে গেল। রঙ্গনের হাতে মা রাখে সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। উপায় না পেয়ে 2 হাত জড়ো করে অহিকে বলল, আব্বার বউ আম্মা, মাফ করিয়া দেন না। আর জীবনেও আপনাকে কিছু বলবো না। না না, কোনো মেয়েকেই বলবো না। ওহি বিরক্ত হলো, বলল, ঠিক আছে, এখন দুজনের নাটক বন্ধ করে রাস্তা ছাড়ুন। তুষার সরে দাঁড়ালো, তবে রঙ্গন উঠে বসল রিকশায়। অহিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিকশাওয়ালা চলে যেতে বলল, আপনি আমার রিকশায় কেন উঠলেন? নাম লেখা ছিল নাকি? অহি রেগে তাকালো, বলল, কি চাই আপনার? বউ চাই, এনে দিবি। অহির করা জবাব, আমি কি ঘটক যে বউ এনে দিব? আর আপনি আমার আইসক্রিম না বলে খাচ্ছেন কেন? রঙ্গন একবার আইসক্রিমের দিকে তাকালো, একবার অহির দিকে তাকালো। অতঃপর অহির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে তোর আইসক্রিম। ওহি ভেবাচাকা খেয়ে গেল। অর্ধেক খাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে রইল। প্রচণ্ড রাগ হলো। অহির অতিরিক্ত রাগ হলে সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। নাকের পাতাটা ফুলছে বারবার। রঙ্গন তা চেয়ে চেয়ে দেখছে। উত্তর না পেয়ে বলল, আমাকে তোর খুব খারাপ মানুষ মনে হয়। ওহি উত্তর দিতে না চেয়েও দিল, টিটকারি মেরে বলল, না, আপনাকে আমার বিশ্বের সবচেয়ে ভালো মানুষ মনে হয়। রঙ্গন ঠোঁট টিপে হাসল, বলল, উত্তর ভুল, আমি পিওর খারাপ মানুষ। ওহি ভরকে তাকালো। এমন কথা সে তার বাপের জীবনেও শুনে নাই। নিজেকে কেউ খারাপ বলে? রঙ্গন আবার বলল, কালকে থেকে তোকে আর আমি বিরক্ত করব না। কেন? কথাটা বলেই ওহি নিজেই নিজের মুখ চেপে ধরল। এটা সে বলতে চায়নি। রঙ্গন হাসল, বলল, কেন, তুই কি চাচ্ছিস তোকে আমি বিরক্ত করি? না না, আমি কেন তা চাইব? অহির কথা শেষ হতেই রঙ্গন চলন্ত রিকশা থেকে নেমে পড়ল। আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে নামতে দেখে ওহি কিছুটা ভয় পেয়ে গেল। রিকশার হুডি তুলে পেছনে তাকালো। রঙ্গন সিটি বাজাতে বাজাতে একটা টং দোকানে ঢুকছে না। ওহি সামনে তাকালো, সোজা হয়ে বসল। অতঃপর হাতে থাকা অবশিষ্ট আইসক্রিমটা ফেলে দিল। রঙ্গনকে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো। আসিফ তার কাছ ঘেঁষে বসতে বসতে বলল, তুই কি সত্যি ওই মেয়েকে আজকের পর আর বিরক্ত করবি না? তাহলে এতদিন এগুলো কেন করলি? তুই আগে গা ঘাসাঘেঁষি বন্ধ করে দূরে গিয়ে বসো। আসিফ সাথে সাথে চোখ মুখ কুচকে দূরে গিয়ে বসল। চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, পাখিকে পোষ বানাতে হলে আগে তাকে মুক্ত করতে হয়। রাত 1:45টার দিকে কারো হইচই শুনে ঘুম ভেঙে গেল অনুভবের। বাহিরে বেরিয়ে আসলো। তখনই চয়ন ছুটতে ছুটতে আসলো, এসে বলল, ভাই সর্বনাশ হয়ে গেছে, মাস্টারমশাইয়ের বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ অনুভবের মাথায় যা আসলো, সবাই ঠিক আছে তো? ইচ্ছে ঠিক আছে তো? কথায় বলে চড়ে নিয়ে গেলে তাও কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে ধরলে সব পুড়িয়ে তারপরে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। প্রতিবেশীরা তাদের সাধ্য মতো চেষ্টা করছে, কিন্তু কি কারণে আগুনটা লেগেছে তা এখনো ধরতে পারিনি। অনুভব খবর পেয়েই তার দলবল নিয়ে চলে এসেছিল। শফিক সাহেবের শখের বাড়িটা বেশ অনেকটাই পুড়ে শেষ। আগুন লেগেছে বুঝতে পারেন সবার প্রথম শফিক সাহেব নিজেই। তিনি চিৎকার করে ওঠেন। ইচ্ছে ছুটে আসে, তাকে আগেই বের করে দেন শফিক সাহেব। আনোয়ারা বেগম ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। তাকে টেনে বের করতে গিয়ে শফিক সাহেব আটকা পড়ে যান। তাকে গিয়ে বের করে অনুভব। শফিক সাহেবর ডান পাশের বেশ অনেকটাই পুড়ে গেছে। তাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর জানিয়েছে ভয়ের কিছু নেই। ইচ্ছে চুপচাপ এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে। আনোয়ারা বেগম কেবিনের ভেতরে রয়েছে। এত সময় সে ইচ্ছের কাছেই ছিল, তবে শফিক সাহেবকে বেডে দিয়েছে শুনে সে ভেতরে চলে গেছে। এখন চোখ থেকে পানি না দেখা গেলেও তার ফুপানোর শব্দ বেশ ভালোভাবে শোনা যাচ্ছে। বারবার নাক টানছে।
অনুভব ডক্টরের সাথে কথা বলে বাহিরে আসে। ইচ্ছের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধূপধাপ পা ফেলে এসে ইচ্ছের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ে। শরীরে তার টি শার্ট আর ট্রাউজার বাসায় যেভাবে ছিল সেভাবেই বের হয়েছিল। পকেট হাত দিয়ে টিস্যু খুঁজল, তবে টিস্যু না পেলেও একটা রুমাল পেল। সেটাই ইচ্ছের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে সাহসী মেয়ে, চোখ মুখ মুছে নাও, তোমার দাদাজান ঠিক আছে। ইচ্ছে বিনা বাক্যে নিয়ে নিল, তবে মুখে কিছু বলল না, মাথা নিচু করেই রাখল। অনুভব ঘড়ি দেখে নিল, 6টা বাজে। শীতের দিন 6টা মানে ভোর। তোমার কি ঘুম পেয়েছে? ইচ্ছে এবার মাথা তুলল, নাক টানতে টানতে বলল, আমার কি ঘুম পাওয়ার কথা না, তবে ঘুমানো উচিত। তুমি বললে আমি একটা কেবিন বুকিং করে দিতে পারি। লাগবে না, আপনি গিয়ে ঘুমান। ইচ্ছে আবারও কান্না করে ফেলল। অনুভব তার হাতটা এগিয়ে নিয়ে গেল ইচ্ছের মাথায় রাখার জন্য, তবে কিছু একটা মনে করে আবার সরিয়ে নিল। উঠে দাঁড়ালো, বলল, তোমার দাদাজানকে দেখবে। ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব সামনের দিকে এগিয়ে গেল, ইচ্ছেও পিছু নিল। কেবিনের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছেকে ইশারা করল। কাচের দরজা হওয়াতে ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। শফিক সাহেবের সেন্স ফিরেছে। ডান হাত নড়াতে না পারলেও তার বাম পাশে ঘুমিয়ে পড়া অর্ধাঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাম হাত দিয়েই। মুখে কিছু একটা বিড়বিড় করে বলছে। আনোয়ারা বেগমের ঘুম পাতলা ছিল, কয়েকবার মাথায় হাত রাখতেই ঘুম ভেঙে গেল। ফুপিয়ে কেঁদে উঠলেন। শফিক সাহেব তাকে সান্ত্বনা দিতে দিতে আধো আধো কণ্ঠে ধীরে ধীরে বললেন, কাঁদছ কেন গিন্নি? আমি ঠিক আছি তো। আমি অনেক ভয় পাইয়া গেছিলাম, মনে হচ্ছিল আর বোধহয় তোমার লগে থাকা হইব না। শফিক সাহেব মুচকি হাসার চেষ্টা করলেন। তোমাকে ফেলে আমি কোথায় যাব বিবিচান? কোথাও যাবে না। ম রণ হইলে এক লগে রমু। এখন আর কথা বইল না, ডাক্তার নিষেধ কইরা গেছে। শফিক সাহেব শুধু মাথা নাড়িয়ে স্ত্রী আবার বেডে মাথা রাখতে ইশারা করল। আনোয়ারা বেগম তাই করলেন। এই দৃশ্য কাচের বাহিরে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণী দেখল। ইচ্ছে এখন মিটিমিটি হাসছে। অনুভব তা দেখে ভ্রু কুচকালো, বলল, হাসছ কেন? দেখেছেন আমার দাদাজান আর দাদিজানের মধ্যে কত মোহাব্বত? অনুভব এবার মুচকি হেসে বলল, এটা তো সবাই জানে। তাদের দুজকে একসাথে দেখলে আমার বড্ড শান্তি লাগে। ইসস, আমিও যদি দাদাজানের মতো একটা জামাই পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। বয়স কত তোমার? কেন প্রশ্ন নয়, উত্তর করতে বলেছি। 19, যদিও সার্টিফিকেটে 1 বছর কমানো আছে। আপনার কাগজে কলমে 25, তবে আসল 27। বললেই অনুভব উল্টো দিকে হাঁটা ধরল। আবারও গিয়ে বসে পড়ল। ইচ্ছেও তার পিছু নিল। যেতে যেতে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনার বয়স 30-এর কম। কেন বিশ্বাস হয় না? ইচ্ছে মাথা নাড়িয়ে না বুঝালো। অনুভব কিছু একটা ভেবে বলল, আসলে আমি 2 ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠেছিলাম। 3, 4 না পড়ে 5-এ ভর্তি হয়েছিলাম। আর সার্টিফিকেটে বয়স কম বাবা দিয়েছে। ইচ্ছে হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে নরমাল করতে এত কথা বলছেন তাই না? অন্য সময় তবু মমে রেও আপনার মুখ থেকে কথা বের করা যায় না। অনুভব সে কথার উত্তর না দিয়ে বলল, এটা তোমার জামাই নিয়ে ভাবার বয়স নয়, পড়াশোনা করার বয়স। ভালো করে পড়, নইলে রেজাল্ট খারাপ হবে। ইচ্ছে হতাশার সুরে বলল, জামাই নিয়ে সংসার করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই। এখনকার মেয়েদের মাথায় কি শুধু এসবই চলে? সবার জানি না, তবে আমার চলে। অনুভব আর কথা বাড়ালো না। বড্ড ক্লান্ত লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটু চা হলে ভালো হতো। ক্লিনিকের নিচে চা বা কফি পাওয়া যাবে। উঠে দাঁড়ালো, সোজা নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা ইচ্ছেকে দিল, অপরটায় নিজে চুমুক দিল। ইচ্ছে খেতে খেতে বলল, আপনি কিন্তু অতটাও খারাপ নন। হঠাৎ ভালো কেমনে হয়ে গেলাম? এই যে রিস্ক নিয়ে দাদাজানকে বের করে আনলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ? তো এখন কি আপনাকে বিয়ে করে ধন্যবাদ দিতে হবে? অনুভব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, তুমি বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলো মেয়ে। অনুভব চলে যেতেই ইচ্ছে মিটিমিটি হাসল। এমপি মশাইরে জ্বালাতে ইদানিং তার বেশ ভালো লাগে। হঠাৎ দাদাজানের কথা মাথায় আসতেই আবারও মনটা খারাপ হয়ে গেল। ওই ইচ্ছেদের খবর শুনে রাতেই বায়না ধরেছিল আসার জন্য, কিন্তু অনুভব তাকে নিয়ে যায়নি। কান্না করেও ভাইয়ের মন গলাতে পারেনি।
তার এক কথা, সেখানে গিয়ে তুই কি করবি? তোর ইচ্ছেকে আমি দেখে রাখবো। তারপর ওহি কিছু বলতে পারেনি। সারা রাত ঘুম হয়নি তার। একটু পর পর অনুভবকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। তখনই জেনে নিয়েছিল কোন হসপিটালে কত নাম্বার বেডে রয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য হসপিটাল। তনিমা বেগমের শরীরটা অতটা ভালো না, নইলে তাকে বললেই নিয়ে যেতেন। বাড়িতে আপাতত আর কেউ নেই। এখান থেকে অটো করে হসপিটালে যেতে 1.5 ঘন্টার সময় লাগবে। এদিক ওদিকে তাকিয়ে অটো খুঁজছে। হাতে টিফিন বক্স, সবার জন্য খাবার নিয়েছেন। খাবারটা আকলিমা বেগম সাজিয়ে একটা ব্যাগে তুলে দিয়েছেন। যদিও তিনি জানেন না ওহি একা যাবে, তাকে বলেছে অনুভব বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওহি এদিকে ওদিক তাকিয়ে অটো দেখতে না পেলেও রঙ্গনকে দেখতে পেল। কিছু একটা ভেবে তার দিকেই গেল। রঙ্গন তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। অহিকে এদিকে আসতে দেখে তার বন্ধুরা ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে না তাকিয়েই হাসল। ওহি পেছনে এসে ডাক দিল, শুনছেন? রঙ্গন উত্তর করল না। ওহি এবার তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? আমাকে কি তোর অটোওয়ালা মনে হয়? না, তা নয়। তবে এত সকালে মনে হয় না অটো পাবো, একটু যদি নিয়ে যেতেন খুব উপকার হতো। তোর ভাই জানে? ওহি চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু না বলে চুপ করে রইল। রঙ্গন উঠে দাঁড়ালো, বাইকে বসে অহিকে ইশারা করল। ওহি খুব খুশি হলো। গিয়ে বাইকের পেছনে উঠে বসল। রঙ্গন তার হাত থেকে টিফিনটা নিয়ে সামনে বাতিয়ে রাখল। ওহি বাইকের পেছনে ধরল, তবুও রঙ্গনকে ধরল না। ঠিক হয়ে বসতেই বাইক টান দিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দুজনেই চুপ করে রয়েছে, কেউ কথা বলছে না। এভাবে কত সময় চুপ থাকা যায়? ওহি নিজেই কথা বলল, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেন, বরযাত্রী কয়জন যাবে গুনে রাখবি? ওহি কিছুটা বিব্রত বোধ করল। বলল, আপনি তো বললেন আমাকে আর বিরক্ত করবেন না। বলেছিলাম নাকি? হুম, বলেছিলেন। আমি গিয়েছি নাকি তুই এসেছিস? ওহি হঠাৎ চুপ হয়ে গেল। বেশ কিছু সময় পরে বলল, আচ্ছা, আপনি কি সব মেয়েকেই এভাবে বিরক্ত করেন? রঙ্গন বাইকের আয়না দিয়ে অহির মুখের দিকে তাকালো। মুচকি হেসে বলল, না, তবে তুই বললে করব। তাহলে আমাকে কেন? তাকে কথা শেষ করতে না দিয়েই রঙ্গন বলল, তুই অনুভব মির্জার বোন, তাই? মানে? মানে পরিষ্কার, আমার লাহবে এমপি আর আমি হব তার দুলাভাই। ওহি কৌতূহল নিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না তো। ওহি চুপ হয়ে গেল। পুরো রাস্তা কোনো কথা বলল না। হুট করেই তার মনটা খারাপ হয়ে গেছে। রঙ্গন তাকে হসপিটালের সামনে নামিয়ে হাতে ব্যাগটা ধরিয়ে দিল। ওহি হাতে নিয়ে কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই রঙ্গন পিছু ডাকল। তবে কাউকে ভালো লাগে থেকে ভালোবাসায় পরিণত হতে বোধহয় খুব বেশি দেরি নেই, বলেই বাইক টান দিয়ে নিয়ে চলে গেল। ওহি কেমন রিয়াক্ট করবে বুঝল না। শুধু চেয়ে রইল সেদিকে। বিড়বিড় করে কিছু একটা বলে ভেতরে পা বাড়ালো। কথায় বলে চড়ে নিয়ে গেলে তাও কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে ধরলে সব পুড়িয়ে তারপরে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। প্রতিবেশীরা তাদের সাধ্য মতো চেষ্টা করছে, কিন্তু কি কারণে আগুনটা লেগেছে তা এখনো ধরতে পারিনি। অনুভব খবর পেয়েই তার দলবল নিয়ে চলে এসেছিল। শফিক সাহেবের শখের বাড়িটা বেশ অনেকটাই পুড়ে শেষ। আগুন লেগেছে বুঝতে পারেন সবার প্রথম শফিক সাহেব নিজেই। তিনি চিৎকার করে ওঠেন। ইচ্ছে ছুটে আসে। তাকে আগেই বের করে দেন শফিক সাহেব। আনোয়ারা বেগম ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। তাকে টেনে বের করতে গিয়ে শফিক সাহেব আটকা পড়ে যান। তাকে গিয়ে বের করে অনুভব। শফিক সাহেবর ডান পাশের বেশ অনেকটাই পুড়ে গেছে। তাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর জানিয়েছে ভয়ের কিছু নেই। ইচ্ছে চুপচাপ এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে। আনোয়ারা বেগম কেবিনের ভেতরে রয়েছে। এত সময় সে ইচ্ছের কাছেই ছিল, তবে শফিক সাহেবকে বেডে দিয়েছে শুনে সে ভেতরে চলে গেছে। এখন চোখ থেকে পানি না দেখা গেলেও তার ফুপানোর শব্দ বেশ ভালোভাবে শোনা যাচ্ছে। বারবার নাক টানছে। অনুভব ডক্টরের সাথে কথা বলে বাহিরে আসে। ইচ্ছের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধুপোধাপ পা ফেলে এসে ইচ্ছের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ে। শরীরে তার টি শার্ট আর ট্রাউজার বাসায় যেভাবে ছিল সেভাবেই বের হয়েছিল। পকেট হাত দিয়ে টিস্যু খুঁজল, তবে টিস্যু না পেলেও একটা রুমাল পেল। সেটাই ইচ্ছের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে সাহসী মেয়ে, চোখ মুখ মুছে নাও, তোমার দাদাজান ঠিক আছে। ইচ্ছে বিনা বাক্যে নিয়ে নিল, তবে মুখে কিছু বলল না।
মাথা নিচু করেই রাখল। অনুভব ঘড়ি দেখে নিল। 6টা বাজে। শীতের দিন 6টা মানে ভোর। তোমার কি ঘুম পেয়েছে? ইচ্ছে এবার মাথা তুলল। নাক টানতে টানতে বলল, আমার কি ঘুম পাওয়ার কথা না, তবে ঘুমানো উচিত। তুমি বললে আমি একটা কেবিন বুকিং করে দিতে পারি। লাগবে না, আপনি গিয়ে ঘুমান। ইচ্ছে আবারও কান্না করে ফেলল। অনুভব তার হাতটা এগিয়ে নিয়ে গেল ইচ্ছের মাথায় রাখার জন্য, তবে কিছু একটা মনে করে আবার সরিয়ে নিল। উঠে দাঁড়ালো। বলল, তোমার দাদাজানকে দেখবে। ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো। মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব সামনের দিকে এগিয়ে গেল। ইচ্ছেও পিছু নিল। কেবিনের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছেকে ইশারা করল। কাচের দরজা হওয়াতে ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। শফিক সাহেবের সেন্স ফিরেছে। ডান হাত নড়াতে না পারলেও তার বাম পাশে ঘুমিয়ে পড়া অর্ধাঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাম হাত দিয়েই। মুখে কিছু একটা বিড়বিড় করে বলছে। আনোয়ারা বেগমের ঘুম পাতলা ছিল, কয়েকবার মাথায় হাত রাখতেই ঘুম ভেঙে গেল। ফুপিয়ে কেঁদে উঠলেন। শফিক সাহেব তাকে সান্ত্বনা দিতে দিতে আধো আধো কণ্ঠে ধীরে ধীরে বললেন, কাঁদছ কেন গিন্নি? আমি ঠিক আছি তো। আমি অনেক ভয় পাইয়া গেছিলাম। মনে হচ্ছিল আর বোধহয় তোমার লগে থাকা হইব না। শফিক সাহেব মুচকি হাসার চেষ্টা করলেন। তোমাকে ফেলে আমি কোথায় যাব বিবিচান? কোথাও যাবে না। ম রণ হইলে এক লগে রমু। এখন আর কথা বইল না, ডাক্তার নিষেধ কইরা গেছে। শফিক সাহেব শুধু মাথা নাড়িয়ে স্ত্রী আবার বেডে মাথা রাখতে ইশারা করল। আনোয়ারা বেগম তাই করলেন। এই দৃশ্য কাচের বাহিরে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণী দেখল। ইচ্ছে এখন মিটিমিটি হাসছে। অনুভব তা দেখে ভ্রু কুচকালো, বলল, হাসছ কেন? দেখেছেন আমার দাদাজান আর দাদিজানের মধ্যে কত মোহাব্বত? অনুভব এবার মুচকি হেসে বলল, এটা তো সবাই জানে। তাদের দুজকে একসাথে দেখলে আমার বড্ড শান্তি লাগে। ইসস, আমিও যদি দাদাজানের মতো একটা জামাই পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। বয়স কত তোমার? কেন প্রশ্ন নয়, উত্তর করতে বলেছি। 19, যদিও সার্টিফিকেটে 1 বছর কমানো আছে। আপনার কাগজে কলমে 25, তবে আসল 27। বললেই অনুভব উল্টো দিকে হাঁটা ধরল। আবারও গিয়ে বসে পড়ল। ইচ্ছেও তার পিছু নিল। যেতে যেতে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনার বয়স 30-এর কম। কেন বিশ্বাস হয় না? ইচ্ছে মাথা নাড়িয়ে না বুঝালো। অনুভব কিছু একটা ভেবে বলল, আসলে আমি 2 ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠেছিলাম। 3, 4 না পড়ে 5-এ ভর্তি হয়েছিলাম। আর সার্টিফিকেটে বয়স কম বাবা দিয়েছেন। ইচ্ছে হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে নরমাল করতে এত কথা বলছেন তাই না? অন্য সময় তবু মমে রেও আপনার মুখ থেকে কথা বের করা যায় না। অনুভব সে কথার উত্তর না দিয়ে বলল, এটা তোমার জামাই নিয়ে ভাবার বয়স নয়, পড়াশোনা করার বয়স। ভালো করে পড়, নইলে রেজাল্ট খারাপ হবে। ইচ্ছে হতাশার সুরে বলল, জামাই নিয়ে সংসার করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই। এখনকার মেয়েদের মাথায় কি শুধু এসবই চলে? সবার জানি না, তবে আমার চলে। অনুভব আর কথা বাড়ালো না। বড্ড ক্লান্ত লাগছে। ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটু চা হলে ভালো হতো। ক্লিনিকের নিচে চা বা কফি পাওয়া যাবে। উঠে দাঁড়ালো। সোজা নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা ইচ্ছেকে দিল। অপরটায় নিজের চুমুক দিল। ইচ্ছে খেতে খেতে বলল, আপনি কিন্তু অতটাও খারাপ নন। হঠাৎ ভালো কেমনে হয়ে গেলাম? এই যে রিস্ক নিয়ে দাদাজানকে বের করে আনলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ? তো এখন কি আপনাকে বিয়ে করে ধন্যবাদ দিতে হবে? অনুভব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, তুমি বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলো মেয়ে। অনুভব চলে যেতেই ইচ্ছে মিটিমিটি হাসল। এমপি মশাইরে জ্বালাতে ইদানিং তার বেশ ভালো লাগে। হঠাৎ দাদাজানের কথা মাথায় আসতেই আবারও মনটা খারাপ হয়ে গেল। ওই ইচ্ছেদের খবর শুনে রাতেই বায়না ধরেছিল আসার জন্য, কিন্তু অনুভব তাকে নিয়ে যায়নি। কান্না করেও ভাইয়ের মন গলাতে পারেনি। তার এক কথা, সেখানে গিয়ে তুই কি করবি? তোর ইচ্ছেকে আমি দেখে রাখব। তারপর ওই কিছু বলতে পারেনি। সারা রাত ঘুম হয়নি তার। একটু পর পর অনুভবকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। তখনই জেনে নিয়েছিল কোন হসপিটালে কত নাম্বার বেডে রয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য হসপিটাল। তনিমা বেগমের শরীরটা অতটা ভালো না, নইলে তাকে বললেই নিয়ে যেতেন। বাড়িতে আপাতত আর কেউ নেই। এখান থেকে অটো করে হসপিটালে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। এদিক ওদিকে তাকিয়ে অটো খুঁজছে। হাতে টিফিন বক্স, সবার জন্য খাবার নিয়েছেন।
খাবারটা আকলিমা বেগম সাজিয়ে একটা ব্যাগে তুলে দিয়েছেন। যদিও তিনি জানেন না ওহি একা যাবে, তাকে বলেছে অনুভব বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওহি এদিকে ওদিক তাকিয়ে অটো দেখতে না পেলেও রঙ্গনকে দেখতে পেল। কিছু একটা ভেবে তার দিকেই গেল। রঙ্গন তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। অহিকে এদিকে আসতে দেখে তার বন্ধুরা ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে না তাকিয়েই হাসল। ওহি পেছনে এসে ডাক দিল, শুনছেন? রঙ্গন উত্তর করল না। ওহি এবার তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? আমাকে কি তোর অটোওয়ালা মনে হয়? না তা নয়, তবে এত সকালে মনে হয় না অটো পাবো, একটু যদি নিয়ে যেতেন খুব উপকার হতো। তোর ভাই জানে? ওহি চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু না বলে চুপ করে রইল। রঙ্গন উঠে দাঁড়ালো, বাইকে বসে অহিকে ইশারা করল। ওহি খুব খুশি হলো, গিয়ে বাইকের পেছনে উঠে বসল। রঙ্গন তার হাত থেকে টিফিনটা নিয়ে সামনে বাতিয়ে রাখল। ওহি বাইকের পেছনে ধরল, তবুও রঙ্গনকে ধরল না। ঠিক হয়ে বসতেই বাইক টান দিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দুজনেই চুপ করে রয়েছে, কেউ কথা বলছে না। এভাবে কত সময় চুপ থাকা যায়? ওহি নিজেই কথা বলল, আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে? কেন বরযাত্রী কয়জন যাবে গুনে রাখবি? ওহি কিছুটা বিব্রত বোধ করল। বলল, আপনি তো বললেন আমাকে আর বিরক্ত করবেন না। বলেছিলাম নাকি? হুম বলেছিলেন। আমি গিয়েছি নাকি তুই এসেছিস? ওহি হঠাৎ চুপ হয়ে গেল। বেশ কিছু সময় পরে বলল, আচ্ছা আপনি কি সব মেয়েকেই এভাবে বিরক্ত করেন? রঙ্গন বাইকের আয়না দিয়ে অহির মুখের দিকে তাকালো। মুচকি হেসে বলল, না, তবে তুই বললে করব। তাহলে আমাকে কেন? তাকে কথা শেষ করতে না দিয়েই রঙ্গন বলল, তুই অনুভব মির্জার বোন, তাই? মানে? মানে পরিষ্কার আমার লাহবে এমপি আর আমি হব তার দুলাভাই। ওহি কৌতূহল নিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না তো। ওহি চুপ হয়ে গেল। পুরো রাস্তা কোনো কথা বলল না। হুট করেই তার মনটা খারাপ হয়ে গেছে। রঙ্গন তাকে হসপিটালের সামনে নামিয়ে হাতে ব্যাগটা ধরিয়ে দিল। ওহি হাতে নিয়ে কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই রঙ্গন পিছু ডাকল। তবে কাউকে ভালো লাগে থেকে ভালোবাসায় পরিণত হতে বোধহয় খুব বেশি দেরি নেই, বলেই বাইক টান দিয়ে নিয়ে চলে গেল। ওহি কেমন রিয়াক্ট করবে বুঝল না, শুধু চেয়ে রইল সেদিকে। বিড়বিড় করে কিছু একটা বলে ভেতরে পা বাড়ালো। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছে। শফিক সাহেব এখন বেশ অনেকটাই সুস্থ, তবে ডান পাশের বেশ কিছু জায়গায় সাদা হয়ে গেছে। হসপিটালে যে কয়েকদিন ছিলেন তার মধ্যেই অনুভব বাড়িটা মেরামত করে দেয়। বেশি লোক কাজে লাগায়, খুব বেশি সময় লাগেনি। এই সময়টা তার খুব একটা খারাপ যায়নি। মাস্টার মশাই অসুস্থ জানে অনেক ছাত্র ছাত্রী তাকে দেখে গেছেন। পুরনো দিনের অনেক গল্প চলেছে। আহা, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। ইচ্ছের পরীক্ষা শুরু হয়ে গেছে। সেন্টার পড়েছে একটু দূরে। শফিক সাহেব গাড়ি রিজার্ভ করে দিতে চেয়েছিলেন, তবে ওহি করতে দেয়নি। সে যে ধরে ইচ্ছে তার সাথেই যাবে, নইলে সে নিজেও যাবে না। সাধারণত সে গাড়ি করে চলাফেরা করে না, দম বন্ধ লাগে তার। তবে প্রতিদিন ঠিক সময়ে অটো পাওয়ার রিস্ক বিষয় হয়ে যাবে। ইচ্ছের এমনিতেও আপত্তি ছিল না, শুধু দাদাজানের পারমিশনের অপেক্ষায় ছিল। পরীক্ষার মাঝে খুব বেশি ছুটি না থাকায় পরপর অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। ওহি আর ইচ্ছে দুজনেই ভালো স্টুডেন্ট। পাশাপাশি সিট পড়লেও খুব একটা কেউ কারো থেকে হেল্পের প্রয়োজন হয়নি। আজকে শেষ পরীক্ষা ছিল, এর মধ্যে অহির সাথে রঙ্গনের দেখা হয়নি। হুট করে একটা মানুষ কোথায় উধাও হয়ে গেল তার মাথায় আসছে না। রাস্তায় উকি ঝুঁকিও মেরেছে, তার বন্ধুদের দেখতে পেলেও তাকে পায়নি। কেন জানে না ওহি তাকে মিস করছিল। খারাপ লাগছিল, তবে কেন এমন লাগছে নিজেও কনফিউজড। তবে পরীক্ষার চলাকালীন সময়টা চেষ্টা করেছে নিজেকে পড়াশোনার মধ্যেই ব্যস্ত রাখা। অনুভব ইদানিং খুব ব্যস্ত সময় পার করছে। জনগণের সেবা করার সাথে সংসদে উপস্থিত থাকা, সব দিকে খেয়াল রাখার চেষ্টা করছে। অন্যদিকে তাদের অফিস সেটা নিয়ে আপাতত খুব বেশি সময় দিতে পারছে না। তবে ম্যানেজার বেডারে তার বড্ড সন্দেহ হয়। তার গতিবিধির দিকে খোঁজ খবর রাখার দায়িত্ব চয়নকে দিয়েছে। আজকে বোনের শেষ পরীক্ষা, ঠিক করেছে সে নিতে যাবে। যেই ভাবনা সেই কাজ। কলেজের পূর্ব পাশে গিয়ে দাঁড়াল। সামনের দিকে অতিরিক্ত ভিড় হওয়াতে অহিরাই ড্রাইভারকে এখানে দাঁড়াতে বলেছে। ওহি আর ইচ্ছে হলরুম থেকে বের হতে হতে প্রশ্ন নিয়ে আলোচনা করছে। গাড়ির কাছে এসে ওহি ড্রাইভারের জায়গায় অনুভবকে দেখে খুশি হয়ে গেল। ইচ্ছের ভাবভঙ্গি দেখে খুশি অখুশি কিছু বোঝা গেল না।
সে বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। ওহি এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এসেছ। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি, তবে ওটা নিয়ে টেনশন নেই। অনুভব এবার ইচ্ছের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। অনুভব আবার অহির দিকে তাকিয়ে বলল, কোথাও ঘুরতে যাবি? দুজনেই খুব ক্লান্ত থাকায় কেউ রাজি হলো না। অনুভব আর কথা বাড়ালো না। গাড়িতে উঠতে বলে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে প্রতিদিন বড় রাস্তার সামনে এসে নেমে যায়। যদিও এখান থেকে আরো একটু ভেতরে যেতে হয়, তবুও উল্টো রাস্তায় যেতে হবে জন্য ইচ্ছে প্রতিদিন এখানেই নামে। আজকেও ব্যতিক্রম হলো না। ইচ্ছে অহির থেকে বিদায় নিয়ে নেমে পড়ল। তাকে নামতে দেখে অনুভবও নেমে পড়ল। ওহি সেদিকে পাত্তা না দিয়ে চশমাটা পরে নিয়ে প্রশ্নগুলো আবার দেখতে লাগলো। অনুভবকে নামতে দেখে ইচ্ছে কিছুটা অবাক হয়ে বলল, নেতা মশাই কিছু বলবেন? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, বলুন। তুমি আমাকে আর চিঠি দাও না কেন? হুট করে এমন প্রশ্ন ইচ্ছে চমকালো থমকালো। কিছুটা সময় নিয়ে বলল, আসলে এখন কথাটা শেষ করল না। মনে মনে কিছু একটা ভেবে বলল, শুনুন নেতা মশাই, লেখার শেষে থাকে ইতি। আমি আর দেব না আপনাকে চিঠি। অনুভব আরো একটু গম্ভীর হয়ে বলল, শোনো মেয়ে, তোমার চিঠির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি না। বলেই চুপ করে গাড়ির দরজা খুলে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি নিয়ে চলেও গেল। ইচ্ছে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বিড়বিড় করে আওড়াল, নেতা মশাই বোধহয় পাগল হয়ে গেল। রাতে ওই ফোন হাতে করে বসে আছে। রঙ্গনের নাম্বার একবার তুলছে একবার কাটছে। কল দেওয়া ঠিক হবে কিনা ভাবছে। রঙ্গন তাকে শুধু 2 দিন ফোন দিয়েছে। ওহি দুটো নাম্বারই ব্লক করে রেখেছিল, তারপর আর কল দেয়নি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো কল দিবে। প্রথমবার ফোন বাজতেই রিসিভ করলো রঙ্গন। ওহি কথা বলছে না, চুপ করে আছে। ফোন কি নিঃশ্বাসের শব্দ শোনাতে দিয়েছিস? অহির বড্ড অভিমান হলো। ফোন কেটে দিল। অপেক্ষা করলো কল আসার। কিছু সময় পরে রঙ্গন নিজেই কল করলো। কথা না বলে ফোন কাটবি না? আচ্ছা। অহির ছোট্ট জবাব, আমাকে মিস করেছিস? ওহি উত্তর দিল না। রঙ্গন আবার বলল, গান শুনবি? উত্তরের অপেক্ষা না করেই গাইতে শুরু করলো। মন আকাশে বৃষ্টি আছে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালুর খুনসুটি, ঝড়ের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি, তারই সাথে খেলনাপাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবুও সে দাঁড়িয়ে আসি। চলো না সুজন মিলে দুজন, নিলয় আকাশে বাসি, দেখুক লোকে দু চোখে তোর ওই দু চোখের হাসি। চলো না সুজন হারায় দুজন, বিনা দোষী হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। রঙ্গনের গানের গলা বেশ ভালো। অহির মন ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে হাসি জমল। বলল, বাহ, আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। রঙ্গন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, শুধু গান নয়, গানের তালে তালে মানুষজনকে নাচাতেও পারি। আপনি কি নাচ শেখান? তুই যে এত রাতে আমাকে কল করেছিস তোর ভাই জানে? ওহি চমকে উঠে বলল, না না, আসলে আপনাকে আর দেখি না তাই খোঁজ নিতে কল দিয়েছি। ও আচ্ছা, আমি বেশ আছি। পরীক্ষা তো শেষ, এবার প্ল্যান কি? কি আবার ভার্সিটিতে ভর্তি হব? রঙ্গন হেসে উঠল। তাকে হাসতে দেখে ওহি বলল, হাসছেন কেন? রান্না জানিস? না, কখনো করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, এত পড়াশোনা করে কি হবে, একদিন তো ঠিকই কোমরে শাড়ি গুজে আমার জন্য রান্না করতে হবে। তার থেকে ভালো আগেই শিখে রাখো, ভবিষ্যৎ কাজে দিবে। পরীক্ষা শেষ, বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। ভার্সিটিতে চান্স পেতে মেহনত করতে হয়। শফিক সাহেব নিজে যেতে পারবে না, তাই অনুভবকে জানায় ঢাকায় কোনো একটা ভালো কোচিংয়ে তাদের ভর্তি করে দিয়ে আসতে। অনুভব দ্বিমত করে না, কাজের সূত্রে এখন সপ্তাহে 5 দিন তার ঢাকাতেই থাকতে হচ্ছে। সে জানায় আগে কোচিং ঠিক করে তারপর ইচ্ছে আর অহিকে নিয়ে যাবে। সব ঠিক থাকলেও বেঁকে বসে ইচ্ছে সে কিছুতেই দাদাজান দাদিজানকে ছেড়ে যেতে চায় না। শফিক সাহেব পড়াশোনার বিষয়ে ভীষণ সিরিয়াস। সব দিকে ছাড় থাকলেও এদিকে তিনি কাউকে ছাড় দেন না। তেমন ইচ্ছের এই বায়নাও কানে তুলেননি, বরং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে বলেছেন। কোচিং এ ভর্তির টাকা আর কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য আজকে অনুভবকে ডেকে পাঠিয়েছেন। ওহি যখনই শুনেছে ভাইয়া ইচ্ছেদের বাড়ি যাবে, রেডি হয়ে নিচে এসে বসে আছে। অনুভব নিচে নামতেই ওহি হাসল। উঠে দাঁড়িয়ে বলল, আহা ভাইয়া, এত দেরি করলে কেন, তাড়াতাড়ি চলো।
অনুভব তার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, তুই কোথায় যাবি? কেন? আমার শুয়ের বাড়ি। তোর যেতে হবে না, আমার ফিরতে রাত হবে। ওহি নাছোড়বান্দার মতো বলল, রাতে হবে আমি জানি। দাদাজান তোমাকে পিঠা খাওয়ার দাওয়াতও দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে, না গেলে কষ্ট পাবেন। আর আমি কোনো গুরুজনকে কষ্ট দিতে পারবো না। অনুভব আর কথা বাড়ালো না। তার বোনের জন্য সে সব কিছু এনে দিতে পারবে। এটা তো সাধারণ একটা বিষয়। ইচ্ছে দাদিজানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সে জানে না আজকে তাদের বাড়িতে অনুভব আসবে, শুধু জানে তাদের বাড়িতে আজকে কেউ আসবে। দাদাজানকে বারান্দায় চেয়ারে বসিয়েছে, হাতে আরিফ আজাদের বই। আনোয়ারা বেগম পিঠা বানাতে বানাতে তার দিকে তাকিয়ে বললেন, শুনছ? গরম গরম পিঠা খাইবা? শফিক সাহেব বইয়ের মধ্যে ডুবে ছিলেন, কথাটা শুনতে পায়নি। আরো 3-4 বার ডাকার পরেও যখন শুনল না, তখন রেগে ইচ্ছেকে বললেন, দৌড়ে গিয়ে ওই বইটা নিয়ে নে যা। ইচ্ছে তাই করল। দাদাজান দাদিজানের এইসব মিষ্টি মিষ্টি ঝগড়া দেখতে তার বেশ লাগে। শফিক সাহেবের থেকে বই কেড়ে নিতে চোখ তুলে তাকালেন। ইচ্ছেকে দেখে বললেন, কি রে, বই নিলি কেন? তোমার বেগম ডাকে শুনছ না কেন? রেগে গেছে দেখো। শফিক সাহেব আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে দেখলেন কথা সত্য চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তিনি মুচকি হেসে বললেন, বিবিজান কিছু কইবা? গরম গরম পিঠা। বুঝেছি, হ্যাঁ খাবো, ইচ্ছে জানিয়ে আয়। ইচ্ছে মাথা নাড়িয়ে কিছু পিঠা এনে দিল তাকে। শফিক সাহেব একবার মুখে দিতেই কেউ ডাকল দিল, আসসালামু আলাইকুম স্যার, আসবো? শফিক সাহেব উত্তর নিয়ে বললেন, তোকে না বলছি এখন দাদাজান ডাকবি স্যার বলিস কেন? অনুভব হাসল, বলল, ভালো লাগে এটা বলে ডাকতেই। ইচ্ছে বড় বড় করে তাকালো। তার মানে এই বেডার জন্য এত আয়োজন? হঠাৎ পেছনে থেকে ওহি গিয়ে তাকে জড়িয়ে ধরল। তাকে পেয়ে ইচ্ছে তো মহা খুশি হয়ে গেল। টেনে ঘরে নিয়ে গেল তার ফোন দেখাতে। দাদাজান তাকে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, কিন্তু ফোন সম্পর্কে খুব একটা কিছু জানেন না সে। অহির যেহেতু আগে থেকেই ফোন ছিল, এই বিষয়ে ওর অভিজ্ঞতা বেশি। তাই ইচ্ছে তাকে বলল, আমার ফোন দেখে বলতো কেমন হয়েছে? ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওহি এবার আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ফেসবুক খুলে দে। আচ্ছা দিচ্ছি। দুজন ফোন নিয়ে খাটাখাটি করা শুরু। দুটো একসাথে বসলে আর কোনো দিকে খেয়াল থাকে না। শফিক সাহেব অনুভবের সাথে বেশ অনেক দিন পরে গল্প গুজব করলেন। আনোয়ারা বেগমও তাদের সাথে যোগ দিয়েছেন। তবে রাত হয়ে যাওয়াতে এবার খাওয়ার জন্য তারা দিলেন। ইচ্ছেদেরও ডাক দিলেন। সবাই এসে একসাথে খেতে বসল। আনোয়ারা বেগম এটা ওটা দিতে দিতে অনুভবকে বললেন, কি গো এমপি মশাই, বিয়ে শাদী করতা না? অনুভব আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো বয়সে কি বউ জুটবে? বুড়ো? কে বুড়ো? যে তোরে এই কথা কইছে হের চোখখানা, আর তার কপালেই বুড়ো জামাই জুটবে দেখিস। অনুভব হাসল। ইচ্ছে রেগে তাকালো। সে জানে তার দাদিজান এত কিছু ভেবে বলেনি, কিন্তু এই লোকের হাসি দেখে তার মেজাজ বিগড়ে গেল। তবে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ হতেই অনুভব তারা দিল। আনোয়ারা বেগম শফিক সাহেবকে তার ঘরে রাখতে গেলেন। ওহি বাহিরে হাত ধুচ্ছিল। ইচ্ছে একা একা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। অনুভবকে দেখে বলল, আপনি তখন হাসলেন কেন? তো হাসতে কি মানা ছিল? মানা থাকবে কেন, যত খুশি হাসুন। দরকার হলে মাইক এনে হাসুন। আমার হাসি দেখে তোমার জ্বলছে কেন? ইচ্ছে উত্তর করল না। প্রসঙ্গ পাল্টে বলল, তা ব্যাপার কি এমপি মশাই, আজকাল আপনাকে দেখাই যায় না। অনুভব তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, কাজে ব্যস্ত থাকি। ওহ, আমি আর ওহি কোথায় থাকবো? হোস্টেলে। শুনুন, আপনি কি আমার আর অহির সাথে থাকবেন? অনুভব অবাক কণ্ঠে বলল, আমি গার্ল হোস্টেলে কেন থাকতে যাব? ইচ্ছে নিজের মাথায় নিজেই চাটি মেরে বলল, ওহ, বলেই গিয়েছিলাম আপনি ছেলে মানুষ। অনুভব তাকে টিটকারি মারতে ছাড়ল না। ভ্রু কুঁচকে বলল, দেখো মেয়ে, কোনো দিন আবার এটা ভুলে যেও না। তুমি মেয়ে মানুষ। তাদের কথা মাঝেই ওহি চলে আসতেই অনুভব বলল, ওহি এবার যেতে হবে আমাদের। অহিও বিদায় নিল সবার থেকে। চলে যাবে এমন সময় ইচ্ছে তার হাতে চুপি চুপি একটা চিঠি দিয়ে বলল, তোর খুইসটা মার্কা ভাইরে দিবি, নিজে খুলবি না। ওহি কিছু বলতে গিয়েও পারল না, অনুভব তারা দিল। চিঠি নিয়েই বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়ে এসে ওহি গাড়ির জানালা খুলতেই রঙ্গনকে দেখতে পেল। চায়ের দোকানে বসে সিগারেট টানছে। বিরক্ত হলো কিছুটা। বিড়বিড় করে বলল, এই লোকের কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? জানালা খুললি কেন? ঠান্ডা বাতাস আসছে, বন্ধ কর। ওহি বন্ধ করে। অনুভব হঠাৎ বলল,
তুই রঙ্গনকে চিনিস? ওহি চমকে তাকালো। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমতা আমতা করে বলল, কেন ভাইয়া? এমনি। না চিনলে চেনার দরকার নেই। সারা রাস্তায় আর কোনো কথা বলল না কেউ। বাড়ি ফিরতেই ওহি তার হাতে চিঠি না দিয়ে টুপ করে পকেটের মধ্যে দিয়ে দিল। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে রঙ্গনকে কল দিল। প্রথমবার রিং হতেই ধরল। সে কিছু বলার আগেই ওপাশে থেকে বলল, তুই কি তোর ভাইয়ের সাথে সংসদে যাওয়া শুরু করলি নাকি? ওহি কিছুটা ভরকে গিয়ে বলল, না না, ইচ্ছেদের বাড়িতে গেছিলাম। ওহ আচ্ছা, আপনি সব সময় সিগারেট কেন খান? মুখ দিয়ে ধোয়া বের করে কি শান্তি পান? কি আছে এতে? খেয়ে দেখতে পারিস। ওহি চোখ মুখ কুঁচকে বলল, আমি একদম পছন্দ করি না সিগারেট খাওয়া। কোনটা তোর বেশি অপছন্দ, আমার তুই দেখ নাকি সিগারেট? ওহি কিছু সময় ভাবল। মূলত দুটোই তার অপছন্দ। তাই বলল, দুটোই আমার অপছন্দ। রঙ্গন হেসে বলল, আর আমি? ওহি কিছু না ভেবেই বলল, আপনিও। বেশ ভালো কথা। ঘুমিয়ে পর রাত হয়ে গেছে। ওহি কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি ভদ্রলোক হয়ে থাকতে পারেন না? তো আমি কি অভদ্রলোক? ওহি বিরক্ত হয়ে বলল, না, আপনি আমার দেখা সেরা ভদ্রলোক। ভুল উত্তর। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আজকে গান শুনাবেন না? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোরা মায়া জাতি মানে চযুক্ত উন্নত জাতের প্রাণী। কি বলিস নিজেরাও বুঝিস না? যাকে অপছন্দ তার কাছেই গান শুনতে চাস? ওহি কিছু না বলে ফোন কেটে দিল। এই বেডা জন্মের খার তোত্তারা। প্রথম দিন নিজেই গান শুনালো। আর আজকে শুনতে চেয়েছে বলে তার দোষ। আজকে ওহি আর ইচ্ছে ঢাকার রওনা দিয়েছে। যাওয়ার আগে দুজনেই বেশ কান্নাকাটি করেছে। আপন জনদের ছাড়া থাকতে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়। দুজনেই প্রতিযোগিতা লাগিয়ে কান্না করছে, অনুভব শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বলছে না। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও যখন থামল না, তখন ধমকে বলল, ড্রাইভার চাচা গাড়ি ঘুরাও, আমরা বাড়ি ফিরব। ব্যাস, দুজনের কান্না বন্ধ। ইচ্ছের কিছুটা রাগ হলো। কান্না করেও শান্তি নেই। হুট করে অহিকে বলল, ওহি একটা গান শুনাতো। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, আমার গলায় গান আসেন না, তুই বল। তাহলে একটা কবিতা বল। মনে পড়ছে না? তুই বল। ইচ্ছে যেন এটারই অপেক্ষা করছিল। বলতে শুরু করলো, বাড়ির কাছে এমপির বাড়ি, তারপরেতে আমার বাড়ি। সেই বাড়িতে থাকে আমার জামাইয়ের দাদা দাদি। চলবে।